খুবই ছোটখাটো করে ডিসকাশন, এর বেশি আসলে খুব বেশি কিছু এখান থেকে অনেক কিছু যে জানা যাবে এটা এরকম না। বিষয়টা জাস্ট একটা আইস ব্রেকিং, একটা বেসিক বিষয়গুলো সম্পর্কে জাস্ট একটা নলেজ গ্যাদারিং হবে। So antennas, we have various categories, various types of antennas. The first one, as we can see on the screen, ইয়াগি অ্যান্টেনা, যেটা কিনা আসলে ইয়াগি অ্যান্টেনা সেটা আমরা অনেকেই হয়তো জানতাম না, বাট ছোটবেলায় অনেকে আমরা টিভি টিউন করছি এই ধরনের অ্যান্টেনা দিয়ে। সো এই জিনিসগুলো অনেক আগে থেকে, এই ধরনের অ্যান্টেনা অনেক আগে থেকে ইউজ হয়। Spiral antenna for a longer range with a very small narrow beam, pinpoint connect করার জন্য, but for a very longer range. Corner reflectors, antenna with a corner reflector. As you can see, the electromagnetic wave generator is on the bottom, the main antenna, and this is the reflector, which is corner in shape. So the corner reflector antennas. Then here comes the NFC, near field communication. আমাদের অনেকের মোবাইলে আছে, so we have on our mobiles. So লার্জার কোনো ফাইল কমিউনিকেট ট্রান্সফার করার ক্ষেত্রে আমরা যেটা করি, এনএফসি অন করি, এনএফসি অন করে আমরা communicate করি. So this is the antenna behind the back of the battery itself. So এই অ্যান্টেনা দিয়ে আমরা খুবই ভালো ইনপুট পাই, খুব কম সময়ে বড় পরিমাণে ডেটা ট্রান্সফার করতে পারি. So this is also an antenna. Then comes the parabolic or reflector antenna, যেটা কিনা স্যাটকম এর ক্ষেত্রে ইউজ হয়। তো এই জিনিসগুলো জানা থাকলে পরবর্তী স্লাইডগুলো একটু ইজিয়ার হয়। সো রিফ্লেক্টর অ্যান্টেনার ক্ষেত্রে উই হ্যাভ আ ফিড অ্যান্টেনা উইথ আর রিফ্লেক্টর, প্যারাবোলিক রিফ্লেক্টর, যেটা কিনা এই অ্যান্টেনা থেকে যা আসছে সেটাকে একটা ডাইরেকশনে ফরওয়ার্ড করে। সো ইফ উই সি দ্য ডায়াগ্রাম অন টপ অফ দিস ওয়ান, নর্মাল আইসোট্রিক অমনিডাইরেকশনাল অ্যান্টেনা যদি হয়, একদম বেসিক আমরা যে আমাদের যে ওয়াইফাই রাউটার গুলো দেখি সেখানেও বেশ কিছু অ্যান্টেনা আছে। সেই অ্যান্টেনা গুলো যদি আমরা কনসিডার করি, সেগুলোর রেডিয়েশন প্যাটার্নটা হয় এরকম সার্কুলার টাইপ, যে সে সব দিকে সমানভাবে পাওয়ারটা রেডিয়েট করছে। কম্পেয়ার টু দ্য প্যারাবোলিক রিফ্লেক্টর অ্যান্টেনা, এটার ক্ষেত্রে যেটা হয়, সেই সেম অ্যামাউন্ট অফ পাওয়ার যদি একটা রিফ্লেক্টরে দেওয়া হয়, এই ওভাল এই সার্কুলার শেপটাই আসলে একটা দিকে ডাইরেক্টেড হয়, which is called the gain. The gain of the antenna defines the the capability of the reflector, যে সে কত পরিমাণে গেইন অ্যাড করতে পারছে। সো জিনিসটাতে যেটা হয়, আমরা পিছনের দিকে আমাদের কোনো রেডিয়েশন পাওয়া যাবে না, শুধুমাত্র একটা ডাইরেকশনে রেডিয়েশনটা পাওয়া যাবে। সো উইথ দিস we can amplify the distance with the same amount of power that we could have had with an omnidirectional antenna. So এটা কেন দরকার, এই রিফ্লেক্টর অ্যান্টেনা, এই অ্যান্টেনা গুলো আসলে কি কারণে দরকার স্যাটকমের ক্ষেত্রে, মানে স্যাটেলাইটের সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রে? এটার বেশ কিছু মানে সাইজ এন্ড ক্যাটাগরি হতে পারে, এটার অনেক ধরনের ওয়ে আছে। অফসেট অ্যান্টেনা, প্রাইম ফোকাস অ্যান্টেনা, গ্রেগরিয়ান অ্যান্টেনা, and so on. So depending on the nature, but the main principle remains the same. এইটা একটা বাসাবাড়ির ছাদে আমরা যদি ডিটিএইচ, আকাশ ডিটিএইচ যেরকম আমরা দেখতে পাচ্ছি, যে কোনো বাসাবাড়ির জন্য ছোট সাইজের অ্যান্টেনা which is preferable just for receiving, or in some cases যদি পাওয়ার খুবই ভালো থেকে থাকে, এটা দিয়ে আমরা two-way কমিউনিকেশনও করতে পারবো। আর এই ধরনের বড় অ্যান্টেনাও সেম ক্যাটাগরি আন্ডারে পড়ে, যেটা দিয়ে আমরা স্যাটেলাইটে বড় অ্যামাউন্টে ডেটা পাঠাই অথবা স্যাটেলাইট কন্ট্রোল করি, or whatever might be the case. So ছোট হোক বড় হোক, it's the same principle, the reflector antenna. আচ্ছা, কেন এই ধরনের অ্যান্টেনা দরকার? কেন নরমাল ইয়াগি অ্যান্টেনা অথবা নরমাল কি বলবো ওয়াইফাই রাউটারের যে অ্যান্টেনা গুলো আমরা মানে বাইপোলার অ্যান্টেনা যদি ইউজ করতাম তাহলে কি সমস্যা হতো? এটার একটা বড় কারণ হচ্ছে the distance that needs to be covered within this communication. For this communication, স্যাটেলাইটটা আছে 35,786 কিলোমিটার উপরে, which is a very very high, long distance. সো এখানে পাওয়ার লসের পরিমাণটা অনেক বেশি হয়। পাওয়ার লসের কিছু উদাহরণ গতকালকে দিয়েছিলাম, আজকে এটা নিয়ে আরো
কিছু কথা বলবো সামনে। সো আমরা যদি ইকুয়েশনটা দেখি, the power required is the power density S is equal to power multiplied by the gain of the antenna divided by 4 pi r square, where r is the distance between the two objects, the transmitter and the receiver. So এখান থেকে একটা বিষয় কিন্তু চলে আসে যে P is proportionate to r square. P is proportionate to r square যদি হয়, আমাদের ডিস্টেন্স যদি 10 গুণ বাড়ে, পাওয়ার 100 গুণ বাড়াতে হবে। তো 100 গুণ পাওয়ার বাড়ানো মানে কিন্তু ইটস হিউজ। আমরা নরমালি যদি চিন্তা করি 1 ওয়াটের যে কোনো ট্রান্সমিটার উইথ আ নরমাল বাইপোলার অ্যান্টেনা দিয়ে যদি আমরা কভার করতে চাই একটা একটা পার্টিকুলার ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা হবে মাইট বি not more than 1 kilo, depending on the amount of the data that we want to transfer within these two objects. So এই 1 কিলোমিটার ডিস্টেন্সও আসলে ডিপেন্ড করছে শুধুমাত্র আমরা যদি খুবই সামান্য কিলোবাইট রেঞ্জের ডেটা, যেটা কিনা আমরা টেলিমেট্রি হিসেবে ইউজ করি, টিটিএনসি টেলিমেট্রি এন্ড টেলিকমান্ড হিসেবে ইউজ করি, হয়তো আমরা 1 কিলো পর্যন্ত কভার করতে পারবো। সো 1 কিলোর মানে 1 কিলো ভার্সেস 35,786 কিলোমিটার ডিস্টেন্স যেই পরিমাণে বাড়ছে, স্কোয়ার আকারে সেই অনুযায়ী পাওয়ার বাড়াতে হবে। সো ইমাজিন করা যাচ্ছে যে এটা একটা আনইমাজিনেবল ভ্যালিউ, এটা খুবই বড় পরিমাণের একটা ভ্যালিউ। সো এই কারণে রিফ্লেক্টর গুলো ইউজ করা হয় টু বুস্ট দ্য ডিস্টেন্স অফ দ্য coverage or to boost the amount of the power just by indirectly, just by using the physics. কিছু সিম্পল রিকলিং EIRP, গতকালকে আমি ইকুয়েশন দিয়েছিলাম, এই স্লাইডটা একটু নতুন, গতকালকে এটা ওইভাবে কভার করিনি। এটা আমি ইকুয়েশনটা দেখাইছিলাম যে ইকুয়েশনটা এরকম, বাট ইকুয়েশনটার সাথে আমি কিছু কম্পারেটিভ দেখাচ্ছি। আমি একটু আগে 1 ওয়াট পাওয়ারের কথা বলছিলাম। সো 1 ওয়াট পাওয়ার ইজ ইকুয়াল টু 0 dBW or 30 dBm। 30 dBm. So আমি শুধু dBW নিয়ে কথা বলি। dBm is the decibel milliwatt power and dBW decibel watt power. 1 watt is equal to 0 dBW, 10 watt is 10 dBW, 100 watts is 20 dBW, and so on. 1000 30 dBW, 1 e to the power 6, 1 10 to the power 6 watt is equal to 60 dBW. যদি রেশিও অফ 2 হিসেবে হিসাব করি, দ্যাট ইজ ডাবল দি পাওয়ার, তখন কিভাবে হিসাবটা হয়? 1 ওয়াট 0 dBW, 2 ওয়াট 3 dBW, 2 দুগুণে 4, 4 ওয়াট 6 dBW, 8 ওয়াট 9 dBW. সো এই জায়গাটা যদি খেয়াল করি, every 3 dB power increases we get double the power. লাস্টেরটা দেখি, 100 ওয়াট 20 dBW, 200 watt 23 dBW. So এই কারণে লগারিদমিক স্কেলে আমরা চলে আসি, so that it can be মানে বড় সংখ্যাটা নিয়ে আর যাতে হিসাব করা না লাগে। এটার একটা উদাহরণ আমরা পরের পেজে দেই। গতকালকে দুইটা এক্সারসাইজ দেখিয়েছিলাম। EIRP 2.4 মিটার ডায়ামিটার অ্যান্টেনার ক্ষেত্রে with a 10 watt RF power transmitter আমরা পাই 58.7 dBW। 2 মিটার ডায়ামিটার 25 ওয়াট ট্রান্সমিটারের ক্ষেত্রে we're getting 61.1 dBW. 2 meter diameter antenna, 25 watt power, 61.1 dBW. 61.1 dBW একটু আগেই দেখিয়েছি, আরেকবার একটু দেখি। 60 dBW is equal to 10 to the power 6 watts. 10 lakh watt, so which is a huge amount of power. 61.1, so definitely এটা আরো বেশি, almost 33% more. So এইরকম ভয়ানক সংখ্যার মানে আনইমাজিনেবল অ্যামাউন্ট অফ পাওয়ার, যেটা কিনা আমরা নর্মাল ডে টু ডে লাইফে চিন্তা করি না, বাট এই ধরনের কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু আমাদের এই ধরনের পাওয়ার আর এই ধরনের রেডিয়েশন নিয়ে কাজ করা লাগে। সো এটাও একটা বিষয় যে আমরা যে বড় অ্যান্টেনা গুলোর ক্ষেত্রে, বড় অ্যান্টেনার যে কাজগুলো করি, বড় অ্যান্টেনার সামনে বেশ ভালো অ্যামাউন্টের রেডিয়েশন থাকে, যেটা কিনা খুবই হেলথ হ্যাজার্ডাস। যে বড় অ্যামাউন্টের এই পাওয়ার গুলা নিয়ে ডিল করা, সেটা খুবই হেলথ হ্যাজার্ডাস। সো উই হ্যাভ টু বি কশাস, দোজ পিপল হু আর ওয়ার্কিং
with the antennas, with the big antennas, they should be, they should take precaution before working on it. So কেন এত বেশি অ্যামাউন্ট অফ পাওয়ার প্রয়োজন হয়? গতকালকে দেখিয়েছিলাম যে প্রপাগেশন লস থাকে, আদার স্যাটেলাইটের অর আদার আর্থ স্টেশনের ইন্টারফিয়ারেন্স থাকে যেগুলো সাইড লোবের কারণে ক্রিয়েট হয়। এগুলা নিয়ে আরো ডিটেইল, মানে দিস টপিক ইটসেলফ নিডস হান্ড্রেডস অফ আওয়ার্স টু কভার প্রপারলি, জাস্ট কিছু বেসিক আইডিয়া টপ গুলাকে কভার করার জন্য, বেসিক আইডিয়া জেনারেট করার জন্য। সো প্রপাগেশন লসেস আর অফ লাইক দিস: ফ্রি স্পেস লসেস, অ্যাটমসফিয়ারিক লস, গতকালকেও বলেছিলাম। অ্যাটমসফিয়ারিক ইজ আমাদের অ্যাটমসফিয়ারের ভেতরে মেঘ অথবা আমাদের যে মানে যতগুলো লেয়ারের অ্যাটমসফিয়ার আছে, অ্যাটমসফিয়ারের কারণে যে লস গুলো ক্রিয়েট হয়, দিস আর দোজ থিংস। Other propagation losses like multipath, scattering, shadowing, and Doppler effect, and so on. So এই ধরনের লস গুলো কভার করে দিন শেষে আমরা যখন স্যাটেলাইটে কোনো একটা আরএফ সিগন্যাল পৌঁছাই, সেইটা এখন যেটা দেখলাম যে অলমোস্ট 10⁶, 10 লাখ ওয়াট, সেটা যখন স্যাটেলাইটে পৌঁছায় সেটা পিকো ওয়াট লেভেলে চলে আসে। সো ইউ ক্যান ইমাজিন যে পিকো ওয়াট কোন রেঞ্জে, খুবই সামান্য পরিমাণে পাওয়ার স্যাটেলাইটে পৌঁছায়। সেইটা স্যাটেলাইটের কাজটাই হচ্ছে সেই পাওয়ারটাকে নিয়ে সেটাকে আবার অ্যাম্প্লিফাই করে অলমোস্ট সিমিলার অ্যামাউন্টের একটা পাওয়ারে থ্রো করা টুয়ার্ডস দ্য আর্থ, সো দ্যাট সবাই এটাকে রিসিভ করতে পারে। ওকে, সো দেন কামস দ্য ক্যাপাবিলিটি অফ দ্য স্যাটেলাইট, যে স্যাটেলাইটের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখতে পাবেন যে তার একটা ফুটপ্রিন্ট আছে। ওকে ফাইন, বাংলাদেশের উপরে অথবা ইন্ডিয়ার উপরে একটা ফুটপ্রিন্ট আছে। সো ফুটপ্রিন্ট দিয়ে ক্যান উই কভার the desired service that we are expecting? So এই সার্ভিসটা কি আমরা দিতে পারবো? Possible. এটা ডিপেন্ড করবে যে আমার ওইখানে কত ইআইআরপি, মানে কত ডিবিডব্লিউ পাওয়ারে আমরা স্যাটেলাইট থেকে ওই রিজিয়নে থ্রো করছি, আর সেইটা দিয়ে একটা প্রপার লিঙ্ক বাজেট করা লাগবে। Okay, with that link budget, with the amount of frequency, আমরা যদি চাই 5 Mbps data bandwidth with only 2 megahertz frequency, এটা কি পসিবল? অনেক ক্যালকুলেশন আছে। 5 Mbps data bandwidth with 5 megahertz, ক্যালকুলেশন আছে। 5 Mbps same data bandwidth but with 10 megahertz frequency অনেক বেশি, তো তখন হয়তো জিনিসটা আরো একটু রিল্যাক্স হয়ে আসবে। টোটালি ডিপেন্ডস অন দ্য অন অ্যানাদার সেট অফ ক্যালকুলেশন which is called the link budget. একটা ছোট সিগন্যাল অ্যাটেনুয়েশন, এটা আমি একটু আগেই বলছি। লিঙ্ক বাজেটের ক্ষেত্রে এই সমস্ত লস গুলো ক্যালকুলেশনে আসা লাগে। দ্য সিম্পলেস্ট ফর্ম বাজেট অনলি টেকিং ফ্রি স্পেস লস, যদি একটা উদাহরণ দেখাই, আমরা ইকুয়েশনটা গতকালকে দেখেছিলাম। পাওয়ার অফ দ্য রিসিভার is equal to the EIRP, যেটা কিনা থ্রো করা হচ্ছে from the satellite towards the ground or from the ground towards the satellite, যে কোনো রিসিভিং পাওয়ারের ক্ষেত্রে it would be equal to EIRP plus gain of the RX antenna, the receiving antenna, minus the loss of the free space area. Okay, so লসটার ক্ষেত্রে এই লস, এটা ক্যালকুলেশন একটা বিশাল বিষয়। লসের ক্ষেত্রে যদি আমরা একটা ইকুয়েশন দেখেন, 92.44 plus 20 log f, which is the frequency in gigahertz, plus 20 log r standing for distance in kilometers. So 11.075 gigahertz ku band frequency, যেটা 13 gigahertz same ku band frequency, দুই frequency distance 37,250 কিলোমিটার, which is approximately the same ডিস্টেন্স। এটা 35,786 কেন করলাম না? 35,786 তো যেটা বলেছিলাম যে আসলে শর্টেস্ট অ্যামাউন্ট, মানে শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম দি গ্রাউন্ড। বাট যারা বাংলাদেশ থেকে যখন আমরা আমাদের স্যাটেলাইটের দিকে তাকায় আছি, there is a slant distance, so slant distance এর ক্ষেত্রে ডিস্টেন্সটা বেশি আসবে স্বাভাবিক। 37,250 যদি কনসিডারেশনে আনি, ফ্রি স্পেস লস আসবে 204 dB for 11.075 gigahertz, and for 13 gigahertz it would be 206 dB. So 206 dB লস মানে একটু আগে আমরা একটা ক্যালকুলেশন করেছিলাম 61.1 dBW, 61.1 dBW minus 204 যদি হিসাব করি, it's around কত 140,
minus 144 dBW, minus 144 dBW. So dBW to what calculator আছে অনলাইনে, you can have a look যে এটা কত সামান্য পরিমাণের একটা পাওয়ার যেটা কিনা স্যাটেলাইটে রিচ করছে। সো বেসিকলি আমরা সব সময় একটা মানে রাফ ক্যালকুলেশনের জন্য, মুখোমুখি ক্যালকুলেশনের জন্য we take 200 dB as a loss for almost everything. So মুখোমুখি ক্যালকুলেশনের জন্য, precise ক্যালকুলেশনের জন্য we have some other tools and other mechanisms to use. So the signal transmitted by the satellite must arrive on ground in good condition. So satellite আসলে কি করছে, কমিউনিকেশন স্যাটেলাইট। এটাকে যদি আমরা আরেকভাবে ডিফাইন করি, গতকালকে আমি বলেছিলাম দ্যাটস এ রিপিটার, একজন ছাড়ছে আর একজন ওই জিনিসটাকে ক্যাচ করে অ্যাম্পলিফাই করে আবার থ্রো করছে। সো আমরা যদি এখান থেকে একটা চিৎকার দেই, স্যাটেলাইট ওটাকে খুব আস্তে শুনতে পায়, ওই আস্তে শোনা শব্দটা সে অ্যাম্পলিফাই করে আবার জোরে চিৎকার দিয়ে সবাইকে জানায়, সবাই ওই আস্তে শব্দটা আবার শুনে সে বুঝে নেয় যে হোয়াটস অ্যাকচুয়ালি গোয়িং অন। The same thing goes for the satellite communication. আমরা এখান থেকে খুবই বড় অ্যামাউন্টের একটা পাওয়ার থ্রো করি, যেটা স্যাটেলাইটে পৌঁছাতে খুবই অল্প অ্যামাউন্টের পাওয়ার হয়ে যায়। সেই পাওয়ারটা রিসিভ করে সে আবার অ্যাম্পলিফাই করে থ্রো করে, যেটা গ্রাউন্ডে আসতে আসতে অনেক ছোট অ্যামাউন্টের পাওয়ার হয়ে যায়। সেইটাকে এই রিফ্লেক্টর অ্যান্টেনা, একটু আগে যেটা বললাম যে রিফ্লেক্টর অ্যান্টেনা, ইট অ্যাম্পলিফাইজ ইট, অ্যাম্পলিফাই করে আমাদেরকে এই জিনিসটাকে দেখাচ্ছে। আদারওয়াইজ আমরাও যখন রিসিভ করছি উইদাউট দি প্যারাবোলিক রিফ্লেক্টর অ্যান্টেনা এই জিনিসটাকে ডিকোড করা পসিবল না, এই জিনিসটাকে রিসিভ করে এটাকে বোধগম্য কোনো কিছু করা পসিবল না। ওকে, so the power gain of a telecommunication repeater is very high, which is around 120 dB up to 140 dB. So যে কোনো স্যাটেলাইট, যে কোনো কমিউনিকেশন স্যাটেলাইট, depending on the nature and the capability of the satellite, it must amplify the power that it receives up to 120 dB or up to 140 dB, which is huge. 140 dB খুবই মানে জাস্ট দেখানোর জন্য কিছু এক্সাম্পল। আমরা আর্থ স্টেশন থেকে, কনসিডারিং আর্থ স্টেশন থেকে স্যাটেলাইটে যাচ্ছে একটা পাওয়ার, একটা সিগন্যাল, স্যাটেলাইট ওই সিগন্যালটাকে রিসিভ করে আবার গ্রাউন্ডে থ্রো করছে। সো কি পরিমাণ পাওয়ারের আপ এন্ড ডাউন হয় সেই জিনিসের একটা কম্পারেটিভ ডায়াগ্রাম। আমরা যদি এখান থেকে 20 dBW, দ্যাট ইজ 100 ওয়াটস এর একটা পাওয়ার থ্রো করি ফ্রম দি ট্রান্সমিটার, তো ট্রান্সমিটার থেকে আমরা 100 ওয়াটের একটা পাওয়ার থ্রো করলাম। সো ডেফিনেটলি এটা নর্মাল ইকুইপমেন্ট না যে যেটা খুবই সচরাচর পাওয়া যায়। 100 ওয়াট ইজ এ গুড ভ্যালু। নর্মালি অফ দ্য শেলফ যে ইকুইপমেন্ট গুলো পাওয়া যায়, দোজ আর 1 to 2 watt, 4 watt, and in case of satellite communication, normally user terminal যেগুলো পাওয়া যায় 5 watt, 8 watt, 16 watt at best, but 100 watt means it's a sort of earth station or uplinking station. Dedicated কাজই হচ্ছে স্যাটেলাইটে একটা বড় অ্যামাউন্টের ডেটা ট্রান্সফার করা। এটা খুব সচরাচর না, unless you will 100 watt power transmitter. So 100 watt power transmitter দিয়ে আমরা যখন থ্রো করব 20 dBW amount পাওয়ার, এইটা যখন গ্রাউন্ড স্টেশনের আপলিঙ্কিং অ্যান্টেনার সাথে যাবে, যেতে সামান্য কিছু লস হবে, খুবই সামান্য, কনসিডারিং 0.5 ওয়াট লস, 19.5 dBW, 0.5 dB লস, সো 19.5 dBW। অ্যান্টেনার এই প্যারাবোলিক রিফ্লেক্টর সেটাকে আরো 52.2 dBi যোগ করছে। 52.2 dBi is the gain of this antenna. সো আমরা যেটা আগে দেখেছি ডিবিডব্লিউ এর সাথে গেইনের অ্যামাউন্টটা জাস্ট সিম্পল যোগ করে দিতে হবে, যেহেতু দুটো লগারিদমিক স্কেলে। সো 19.5 and 52.2, 71.7 ডিবিডব্লিউ পাওয়ার স্যাটেলাইটের দিকে এখন থ্রো হচ্ছে। এই মাঝখানে সমস্ত লস হবে, দ্য লস ইজ অ্যারাউন্ড ফর দিস পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, এই এক্সাম্পলের ক্ষেত্রে which is 14 gigahertz, লসটা হবে 207.7 ডিবি। So which brings us to minus 136 dBW. Satellite যখন parabolic antenna receive করছে, it's receiving minus 136 dBW power. So satellite এর এই reflector
তাকে আবার তার ডিবিআই যোগ হচ্ছে which is 35.2. নরমালি স্যাটেলাইটের ডিবিআইটা গ্রাউন্ড স্টেশন অথবা গ্রাউন্ডের ডিবিআই থেকে একটু কম থাকে, কারণ স্যাটেলাইটে ডেফিনেটলি উই ক্যান নট জাস্ট পুট আ 9 মিটার অ্যান্টেনা। স্যাটেলাইটে যদি আমরা 9 মিটার অ্যান্টেনা বসাই, দ্যাটস আ হিউজ অ্যামাউন্ট অফ ওয়েট। সো এই জায়গাগুলো অনেক বাজেটের বিষয় আছে, অনেক হিসাবের বিষয় আছে যে স্যাটেলাইট আমরা কতটুকু দিব টু মেক শিওর যে প্রপার অ্যামাউন্ট অফ কি বলবো প্রপার অ্যামাউন্ট অফ এই থ্রুপুটটা যাতে ঠিক থাকে। ওকে, সো স্যাটেলাইটের অ্যান্টেনা যদি 35.2 dBi পাওয়ার যোগ করে with -136, that brings us to -100.1 dBW at the back of this reflector. So -100 dBW সেটা ফার্স্টে যায় loss of the RX system, সামান্য কিছু লস, রিসিভার তার পাওয়ারটা কিছুটা বাড়ায় দেয়, ব্রিংিং ইট টু 111, রিসিভার এন্ড দ্য ট্রান্সমিটার। এই জিনিসটাকে আসলে আমরা বলি ট্রান্সপন্ডার। জিনিসটা একটু কমপ্লিকেটেড, যদি এভাবে বলি যে ট্রান্সপন্ডারটা কি, গতকালকে বলেছিলাম এটা একটু আলাপ করব। এখানে যদিও টিএক্স লেখা, বাট দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ট্রান্সপন্ডার, এবং অনেক ক্ষেত্রেই এটাকে বেশ কিছু ভাবে করে যে the satellite receive থেকে end পর্যন্ত considering that totally one amplifier, যে আমি যাই রিসিভ করছি সে বের করে দিবে আমাকে এত ডিবিডব্লিউ আউটপুটে, so that's totally one amplifier, one tweeter, traveling wave tube amplifier, the tweeter. বাট এটার আসলে বেশ কিছু সেগমেন্ট আছে। এটা ফার্স্টে যে রিসিভ করছে, the receiver it amplifies the signal that it receives. এই অ্যাম্প্লিফিকেশনের পরে রিসিভারটা, এখানে যদি আরেকটা লাইন থাকতো আমি হয়তো এখানে দেখাতে পারতাম যে রিসিভার নিজে কিছু অ্যাম্প্লিফিকেশন দেয়, দেওয়ার পরে সে একটা অ্যাম্প্লিফায়ারে পাঠায়, সে অ্যাম্প্লিফাই করে ফাইনালি এই জিনিসটা যায় আরেকটা প্যারাবোলিক অ্যান্টেনা। প্র্যাকটিক্যালি যেই জিনিসটা হয় যে এই অ্যান্টেনা আর এই অ্যান্টেনাটা সেম, মানে রিফ্লেক্টরটা সেম, ফিডটাও সেম, জাস্ট চ্যানেলটা এই অ্যান্টেনা দিয়ে ঘুরে আবার এই অ্যান্টেনাতেই আসে ফর ট্রান্সমিশন। তো এখান থেকে যখন ট্রান্সমিট হচ্ছে সমস্ত কিছু আপ হওয়ার পরে স্যাটেলাইট যখন এটাকে ছেড়ে দিচ্ছে, এটা ছেড়ে দিচ্ছে 10 ডিবি ওয়াটে। কিছু লস থাকে এই ট্রান্সমিটার থেকে অ্যান্টেনা রিফ্লেক্টরে যাওয়া পর্যন্ত, উইচ ইজ অ্যারাউন্ড 1 to 2 ডিবি। এখানে 1 ডিবি শো করা আছে, 9 ডিবিডব্লিউ প্লাস দ্য রিফ্লেক্টর ডিবিআই। সো একই জিনিস খেয়াল করেন, 35.2 ডিবিআই, দুইটা একই অ্যান্টেনা দেখে, বাট ইন প্র্যাকটিস যেহেতু এইখানে যেই ফ্রিকোয়েন্সিতে রিসিভ হচ্ছে আর এইখানে যেই ডাউনলিং ফ্রিকোয়েন্সি 12 গিগাহার্টজ, এইখানে একটা ফ্রিকোয়েন্সি কনভার্সন হয়, যেটা কিনা স্বাভাবিকভাবে আমরা যেই ফ্রিকোয়েন্সিতে আপ করছি সেই ফ্রিকোয়েন্সিতে যদি ডাউন করতে যাই উইল গেট ইন্টারফারেন্স। তো ফ্রিকোয়েন্সি কনভার্সন হয়। ফ্রিকোয়েন্সি কনভার্সনের ক্ষেত্রে যখনই ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় অ্যান্টেনাগুলার গেইন ভ্যালুও চেঞ্জ হয় খুবই স্লাইটলি, ইটস নট লাইক 10 or 15 dB, খুবই স্লাইটলি চেঞ্জ হয়। সো এই ক্ষেত্রে জাস্ট যেহেতু একই অ্যান্টেনা দেখানো হয়েছে এটা, বাট এটা স্লাইটলি কিছুটা মডিফাইড থাকে। সো এটা যোগ হয়ে ফাইনাল ইআইআরপি 44.2 ডিবি ওয়াট, যেটা কিনা আবার যখন গ্রাউন্ডে আসে উই গেট আ লসের পরে যখন ইউজার টার্মিনালে আসে, which is this one, Earth station again, এইখানে যে অ্যান্টেনা আছে সেই অ্যান্টেনার এই 51.2 ডিবিআই, এবার খেয়াল করেন এই ডিবিআইটা অ্যাড হয়ে -111 ডিবিডব্লিউ পাওয়ার আমরা রিসিভ করছি অন দি রিফ্লেক্টর ইটসেলফ। এইটা যখন আমরা রিসিভারে নিচ্ছি ফাইনাল আউটপুট আমাদের -111 ডিবিডব্লিউ, which is 7 পিকোওয়াট। এইটাকে তারপরে আমরা আমাদের মতো, এটা যদি একটা টিভি ব্রডকাস্ট করে থাকি আমরা এইমাত্র, তাহলে এটা টিভি দেখলাম। যদি এটা একটা ইন্টারনেটের একটা প্যাকেট, একটা মুভি ডাউনলোড করে থাকি, এই থ্রুতে মুভি যাচ্ছে। So this is the power calculation of the whole segment. Nominal. Any questions on this? Any questions? No? Okay. So স্যাটেলাইটের ক্ষেত্রে আমরা গতকালকে বলছিলাম যে আমাদের 40টা ট্রান্সপন্ডার আছে, 14 out of which is C band transponder,
where the uplink bandwidth is 6.7 to 7 gigahertz. Downlink band হচ্ছে 4.5 to 4.8 gigahertz. So আমরা যখন গ্রাউন্ড থেকে আপ করি স্যাটেলাইটের দিকে 6.7 to 7 gigahertz এ আপ করি, আর স্যাটেলাইট সেই ফ্রিকোয়েন্সিটা রিসিভ করে ওটাকে ডাউন কনভার্ট করে 4.5 to 4.8 gigahertz এর ভিতরে একটা ফ্রিকোয়েন্সি, and then it retransmits towards the ground. Okay, so যদি আমি একটা কোয়েশ্চেন করি, আমরা আপলিংকের ক্ষেত্রে 6 to 7 gigahertz ইউজ করছি, ডাউনলিংকের ক্ষেত্রে 4 to 5 gigahertz ইউজ করছি. Why don't we do this in the opposite way? কোনো অ্যান্সার পাবো কারো থেকে? any answer? আমরা আপলিংকে কেন বেশি ফ্রিকোয়েন্সি ইউজ করছি আর ডাউনলিংকে কেন কম ফ্রিকোয়েন্সি ইউজ করছি? Why not the opposite way? Anyone can answer? Just any wild guess? Nothing? Okay. So the reason is that RF frequency যত বাড়ে, attenuation তত বাড়ে, loss তত বাড়ে, atmospheric loss, free space loss সবকিছু হায়ার ফ্রিকোয়েন্সির জন্য বাড়ে, লোয়ার ফ্রিকোয়েন্সির থেকে হায়ার ফ্রিকোয়েন্সির জন্য বেশি থাকে লস গুলো। যেহেতু গ্রাউন্ডে আমাদের এনাফ পাওয়ার আছে আর এনাফ বড় অ্যান্টেনা আছে, সো উই ক্যান বুস্ট দ্যাট লিটল লস, যে এক্সট্রা যে লসটা হচ্ছে কম্পেয়ার টু দ্য লোয়ার ফ্রিকোয়েন্সি, সেই লসটা কম্পেনসেট করা গ্রাউন্ড থেকে অনেকটা ইজি, স্যাটেলাইট থেকে করাটা একটু ডিফিকাল্ট। সো স্যাটেলাইট থেকে 2 ডিবি পাওয়ার এক্সট্রা দেওয়া, ইটস আ ভেরি টাফ জব। এখানে অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং করা লাগে, অনেক কিছু প্লাস মাইনাস করা লাগে, অ্যাডিশনাল ওয়েট অ্যাড হয়। সো এই কনসিডারেশন গুলো রেখে অলওয়েজ গ্রাউন্ড থেকে স্যাটেলাইটে যেটা যায় সেটা হায়ার ফ্রিকোয়েন্সি যায়, সো দ্যাট উই ক্যান কম্পেনসেট ফর দ্য লস। ওকে, এন্ড কেইউ ব্যান্ডের ক্ষেত্রেও সেম, উই হ্যাভ 26 ট্রান্সপন্ডার্স, সো 26টা 36 মেগাহার্টজ এর চ্যানেল আছে। Okay, so the uplink frequency is from 12.75 to 13.25 gigahertz, whereas the downlink is 10.7 to 11.45. And these are the screens that we monitor continuously. যে এইটা যদি আমি দেখাই, it's not totally 36 megahertz, I think. এইখানে যদি দেখি অনেকগুলা আছে, অনেকগুলা ক্যারিয়ার আছে। 36 মেগাহার্টজ এর অনেকগুলা মনিটর হয় যেগুলো কিনা বড় ডেটা, লাইক আমরা যেমন বাংলাদেশে এখন 36টা টিভি চ্যানেল যে আপলিংক করছি, সেই 36টা টিভি চ্যানেল অনেকগুলোকে আমরা একসাথে কম্পাইল করে উই আপলিংক on a single 36 megahertz carrier. So 36 megahertz is equivalent of amount of data, almost like 60 megabits per second data আমরা স্যাটেলাইটে আপলিংক করছি with one single carrier. বাট সবার ক্ষেত্রে কিন্তু সেম বিষয়টা না। অনেক টিভি চ্যানেল আছে যারা আলাদাভাবে নিজেরা আপ হইতে চায়, এটা যে যার যেভাবে ইচ্ছা। সো একটা স্যাটেলাইট মানে একটা টিভি চ্যানেল যদি নিজে আপলিংক হইতে চায় উইথ হু হ্যাজ অনলি ডেটা রেট অফ অ্যারাউন্ড 7 mbps ডেটা, তার জন্য তো আসলে 36 মেগাহার্টজ নষ্ট করার কোনো মানে হয় না। তার 7 mbps এর ডেটা আমরা হয়তো 5 মেগাহার্টজ ডাটা ব্যান্ডউইথে ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথে দিতে পারি। সো দোজ গাইজ হ্যাভ আ smaller carrier. Okay, খুবই ছোট ব্যান্ডউইথের ক্যারিয়ার কম্পেয়ার টু দ্য 36 মেগাহার্টজ। ওকে, সো এই জিনিসগুলো কন্টিনিউয়াস মনিটরিং, কোনো পাওয়ার কেউ কি বেশি আপলিংক করছে কিনা, কোনো জায়গা থেকে বেশি হলো কিনা, কারো কি কমে যাচ্ছে কিনা পাওয়ার লেভেল যদি কমে আসে তাহলে তার ডেফিনেটলি ডাউনলিংক সিগন্যালও কোয়ালিটি খারাপ আসবে, যদি আপলিংকের কোয়ালিটি খারাপ আসে। এই ধরনের অ্যানালাইসিস গুলা is a continuous day-to-day job for our side. Okay, I have shown you this picture yesterday. This is the C-band coverage of BS1, Bangladesh Satellite 1, with the hotspot of SAARC areas, Bangladesh, India, Nepal, Bhutan, and so on, and definitely with Philippines, Indonesia, up to Kazakhstan. And these are the 4 independent beams for the KU band. So KU band এর যেটা সুবিধা এবং অসুবিধা, KU band এর বিম গুলো আসলে খুব ছোট হয়, but with a higher amount of power, concentrated power, so that we can reach up to we can reach to more
data throughput rate. Okay. Okay, services supported by the system. আমাদের এই স্যাটেলাইট দিয়ে, যেহেতু এটা কমিউনিকেশন স্যাটেলাইট, গতকালকে বলেছিলাম this is not a weather satellite to show that whether we have enough clouds over our heads or not. এটা basically একটা communication satellite, so we can serve to we can provide services to direct to home services like like the Akash DTH that we have right now over Bangladesh to India, Indonesia, Philippines, and India plus through KU band. C ব্যান্ডের ক্ষেত্রে কেন না, গতকালকে বলেছিলাম যে সি ব্যান্ডের ক্ষেত্রে লিমিটেশন হচ্ছে এটা যে সি ব্যান্ডের ক্ষেত্রে অ্যান্টেনা সাইজটা বড় হয়ে যায়। অ্যান্টেনা সাইজ যখন বড় হয়, ডাইরেক্ট টু হোমের যে কনসেপ্টটা, যে ছোট একটা অ্যান্টেনা থাকবে, আপনি আপনার বারান্দায় বসাতে পারবেন, আপনি আপনার ছাদে বসাতে পারবেন, সেই সেই ফিলোসফিটা আর থাকে না। তখন অ্যান্টেনা সাইজ বড় হয়ে গেলে এটা আসলে চেঞ্জ হয়ে যায় তখন। সো কেইউ ব্যান্ড অ্যান্টেনার ক্ষেত্রে এটা সব থেকে বড় সুবিধা, ছোট রিসিভিং প্যারাবোলিক অ্যান্টেনা দিয়ে এটাকে রিসিভ করা পসিবল। সো বেসিকলি ডাইরেক্ট টু হোম সার্ভিস গুলো অলওয়েজ কেইউ ব্যান্ড দিয়েই হয়, unless you are residing in a country which is way up on the latitude scale, like 80-degree latitude, like in Russia and so on. ওই সমস্ত দেশ ছাড়া নর্মালি কেইউ ব্যান্ডই ইউজ হয়। ওকে, ভিডিও ডিস্ট্রিবিউশন, যে কোনো ধরনের ভিডিও ডিস্ট্রিবিউশন, যদি আমরা এটাকে টেলিভিশন চ্যানেল গুলা হিসাব করি তাহলে সেটাকে ভিডিও ডিস্ট্রিবিউশন হিসেবে আমরা এটাকে শো করতে পারি। ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস থ্রু কেইউ and C as well. এটা শুধু KU লেখা, but through CE as well. VSAT private network, আমি গতকালকে বলেছিলাম, these two are last one as well. Communication trunking, এই তিনটাই two-way communication service. So two-way communication service C, KU দোনোটা দিয়ে করা possible. The set of equipments that we use, encrypted or not encrypted, depending on the requirement of the customer that we have. So normally VSAT সার্ভিস গুলো দিয়ে আমরা যেমন এখন 40টা বাংলাদেশে 40টা দ্বীপে সার্ভিস দিচ্ছি। সো এই 40টা দ্বীপে এই স্যাটেলাইটের থ্রুতে ইন্টারনেট সেবা এখন পাওয়া যাচ্ছে। ওকে, okay, so we're at the end of the presentation, a bit less lost in the world of satellite. If you still have any questions, আমার যে কথাটা আসলে এই প্রেজেন্টেশন এই সেগমেন্টটা শুরু করার আগে বলা দরকার ছিল, সেটা আসলে এটাই যে এই ডিসকাশনটা শুনে এই 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 ছোটখাটো এই বিষয়গুলো সম্পর্কে জেনে, ইটস নট লাইক যে আপনারা অনেক কিছু জানবেন, বরং এটার উল্টাটা হবে যে আপনি কতটুকু জানেন না অথবা আমরা কতটুকু জানি না, সেই বিষয়টাতে আসবে। কারণ এই সেগমেন্টটা এতই ভাস্ট যে এইটা একদিনের অথবা 2 ঘন্টার একটা ছোট লেকচার, 2 থেকে 2.5 ঘন্টার একটা ছোট লেকচারে কভার আপ করা খুবই ইম্পসিবল। সো it creates curiosity. So I would be happy if you guys have generated more questions within yourselves. তাতে যেটা হবে, you can search for it online. It's not এখন আগের মতো এরকম না যে একেবারে এগুলো অ্যান্সার পাওয়া যায় না। You will find some of the items over the internet. So I would be happy if I could have made some questions within your mind. And still I'm free for 2 minutes to answer any questions that you might have. Then we'll be moving on to our next segment, which is the UAP. Any questions, please? Ashmita, শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, কারো কোনো কোয়েশ্চেন নাই? বিষয়টা ইজি ছিল নাকি অনেক মাথার উপর দিয়ে গেছে? এখনো আইডিয়া? কারো কোনো কোশ্চেন থাকলে মাইক আনমিউট করে কথা বলতে রিকোয়েস্ট করা হচ্ছে। Just grab some more water.
আমরা তাহলে নেক্সট সেশনে চলে যাই। স্টিল এই ওরিয়েন্টেড যে কোনো কোয়েশ্চেন থাকলে ইউ আর অলওয়েজ ফ্রি টু ডিসকাস and give me a knock anytime. Okay, moving on to our next segment, which is RC or UAV. আমি এই স্লাইডটা আসলে বানানোর জন্য খুব বেশি সময় করতে পারিনি, সো আই হ্যাড দিস রেডি অন মাই পিসি। আমি গত 3 অথবা 4 বছর আগে MIST তে একটা RC ওয়ার্কশপ হয়েছিল, সেখানে I presented this stuff over there, and I'm doing the same with some minor modifications on that so that people can get very basic rules of thumb that we use while making a RC aircraft. এটা আমার এখনো hobby to make small UAVs, not so small right now. আমি এখন যেটার উপরে কাজ করছি সেটা it's almost like 9.5 feet. So এটা এখন এতটাও আর ছোট নাই, but still that's a hobby within myself, and এটা নিয়ে কাজ করাটা অলওয়েজ একটা প্যাশন এরিয়া। আই এম হোপফুল যে ম্যাক্সিমাম আপনাদের অনেকেই এখনো এই বিষয়টা নিয়ে কাজ করেন। সো এখানে খুবই বেসিক কিছু জিনিস করা হবে। ইটস নট লাইক দ্যাট যে এইটা দেখে আপনি একটা কালকেই ফাইটার ট্রেনার এয়ারক্রাফট বানায় ফেলতে পারবেন। ইটস নট লাইক দ্যাট, বাট দ্যাট রিকোয়ার্স হিউজ অ্যামাউন্ট অফ ইঞ্জিনিয়ারিং, হিউজ অ্যামাউন্ট অফ ক্যালকুলেশনস এন্ড সো অন। বাট স্বাভাবিকভাবে এত বড় ক্যালকুলেশন আমরা ছোট একটা জিনিস যদি আপনি ফান ফ্লাইয়ের টার্গেট নিয়ে করে থাকেন, এটা কখনোই ইফেক্টিভ হবে না টু ডু আ ম্যাথ and to do the designing for more than 2 years and to generate something just for your fun. So এখানে কিছু basic rules of thumb show করা হবে যেটা দিয়ে you can easily design and build your own RC aircraft. The outlines of this presentation will be covering the components of an aircraft, mainly the airframe itself. Airframe ki thake na. Some basic definitions, rules of thumb for RC aircrafts, method 1, method 2, and method 3, and lastly the components that we use for an UAV. Okay. Starting with the components of an aircraft, আমরা সবাই জানি মোটামুটি কম বেশি একটা প্লেনের ক্ষেত্রে আমাদের তিনটা মেজর সেগমেন্ট থাকে: ailerons, elevators and rudder. Ailerons for the roll controlling, elevators for the pitch, and rudder for the yaw movement left to right. And definitely the fuselage, what we call it, the wings, the propellers, the propulsion system. The propeller might be of electric driven propulsion, or it can be a engine driven propulsion system. Okay, and the back plate, what we call the horizontal stabilizer, which supports the elevator, and the vertical stabilizer that supports the rudder. যে কোনো কোয়েশ্চেন থাকলে anyone can turn. Yes স্যার, স্যার সবসময় বেশিরভাগ সময় দেখা যায় যে ইউএভি গুলোতে সাধারণত ক্যানার্ড থাকে না, তো এটা হওয়ার কারণটা কি স্যার একটু এক্সপ্লেইন করবেন? ক্যানার্ড একটা স্পেশাল ক্যাটাগরি, মানে ক্যানার্ড যদি কেউ ডিজাইন করে দ্যাটস এ এক্সট্রাঅর্ডিনারি থিং। যদি সে চিন্তা করে স্ট্যাবিলিটিটা খুব বেশি দরকার, নোজ আপ বেশি যাতে না হয়ে যায়, ইন দোজ সর্ট অফ কেসেস এটা ম্যান্ডেটরি কম্পোনেন্ট না। ম্যান্ডেটরি কম্পোনেন্ট যেমন ইউ ক্যান নট থিঙ্ক অফ এন এয়ারক্রাফট উইদাউট দ্য উইংস, উইং ছাড়া এটা লিফট অফই করবে না। সো ক্যানার্ডটা ওই রকমের না। ক্যানার্ডটা যদি আপনার চিন্তা থাকে যে আমি আরো বেশি স্ট্যাবিলিটি ফোকাস হব, স্ট্যাবিলিটিটা আরো আমার বেশি থাকতে হবে, ইউ ক্যান ইনকর্পোরেট আ ক্যানার্ড, আদারওয়াইজ ইউ ডু নট নিড দ্যাট। সিমিলার ওয়েতে যেমন স্যার ক্যানার্ড কি তাহলে সবসময় শুধু স্ট্যাবিলিটি বাড়ানোর জন্য হেল্প করবে? এক্স্যাক্টলি। স্যার তাহলে যেগুলো মিলিটারি ফাইটার এয়ারক্রাফট আছে মানে অ্যারোডাইনামিক্যালি আনস্টেবল করে বানানো হয়, সেগুলো তো স্যার ক্যানার্ড ইউজ করে দুই একটাতে।
আমি নাম ভুলে গেছি, একটা কি দুইটাতে এরকম, বিশেষ করে ফ্রেঞ্চ একটা। রাফায়েল, JS-39 এগুলো তো সবই ক্যানার্ড ইউজ করে অ্যারোডাইনামিক্যালি আনা হলে সেগুলোতে কি স্যার এটা অ্যারোডাইনামিক্যালি মানে এটা স্টেবিলিটি বাড়ানোর জন্য হেল্প করবে? হ্যাঁ, অফকোর্স, আদারওয়াইজ এই মানে ক্যানার্ডের আনস্টেবল করার কোনো ইয়া নাই। মানে ক্যানার্ডের একটা বড় প্রপার্টি এবং বড় ফাংশন হচ্ছে টু স্টল দ্য নোজ বিফোর দ্য উইং গেট স্টলড। একদম সিম্পল। যদি ক্যানার্ডটা আগে স্টল হয়, যদি নোজটা আগে পড়ে যায়, তাহলে ইউ উইল গেট হায়ার অথরিটি ওভার ইউর উইংস এন্ড ওভার ইউর অ্যালিরনস। সো অ্যালিরনটা যাতে আগে আনস্টেবল মানে আনকন্ট্রোলড অবস্থায় না চলে যায়, উইংটা যাতে স্টল না করে, ক্যানার্ডের ওইটাই বেসিক পারপাস, যে উইংয়ের আগে যাতে ক্যানার্ড পরে নোজটা ডাউন হয়ে যায়। দ্যাটস দ্য প্রাইমারি ফাংশন। সো এখন যদি দুইটাকে রিলেট করি, আই ডোন্ট নো হোয়াট দে থট ডিউরিং দেয়ার ডিজাইন। এটা ডেফিনেটলি তাদের নিজস্ব ইয়া, এবং ডেফিনেটলি তারা এটার ক্ষেত্রে উপকৃত হয়েছে দেখে তারা ওইটাকে ইনকর্পোরেট করছে, আদারওয়াইজ ডেফিনেটলি করতো না। বাট আমি যদি ওইভাবে দুইটাকে রিলেট করি, ক্যানার্ড যতই আনস্টেবল হোক না কেন, আর ফাইটার এয়ারক্রাফটের ক্ষেত্রে যতই আনস্টেবিলিটি আমরা চিন্তা করি না কেন, বেসিকলি তো আমরা আনস্টেবিলিটি চিন্তা করি না, আমরা চিন্তা করি ম্যানুভারেবিলিটি যত বেশি বাড়ানো যায়, কিপিং এভরিথিং অ্যাজ ম্যাক্সিমাম অ্যাজ পসিবল। সো ক্যানাডারেও হয়তোবা ওই জিনিসটাই তারা ইনকর্পোরেট করছে, যে আমি যতই এটা ম্যানুভার করি না কেন, আমি কোবরা ম্যানুভার করা আমার দরকার নাই, আমার উইংটা কখনোই যাতে স্টল না হয়, দরকার হলে ক্যানাডার জন্য আমার দরকার হলে নোজটা আগে নোজ ডাউন হোক, মাইট বি, আই ডোন্ট নো, বাট জিনিসটা এটাই। ওকে, Yes, sir. okay, thank you. Okay, so some basic definitions. Aspect ratio আমরা এখানে ম্যাক্সিমাম জনই জানি, আই ডোন্ট নো এখানে অ্যারোনটিক্স ব্যাকগ্রাউন্ডের থেকে বাইরের কেউ আছে কিনা। ইফ ইউ আর দেয়ার, এটা হোপফুলি আপনাদের সবাইকে হেল্প করবে টু বিল্ড সাম স্মল RC aircrafts. The aspect ratio is the ratio of the wingspan divided by the chord of the wing, which can also be written as the wingspan square divided by the wing area, considering you have a rectangular wing. So rectangular wing hole, it's the area is simple, they span into the chord, so the wing area. Jodi eta tapered shape er hoy, the formula would be changed for sure. So তখন mean aerodynamic chord চলে আসবে, অথবা direct trigonometric function এ চলে যাবে to calculate the wing area. Okay, so wing aspect ratio ta kotata nominal. Aspect ratio ta for a glider, it's good to have a aspect ratio in between 7 and 10. So the span would be 10 times bigger than the chord. Okay, for the trainer 5 to 7, and for the fighter it's around 3 to 5. ওকে, সো এগুলোর এক একটার মাহাত্ম্যটা কি আমরা সবাই অলরেডি জানি। আমি কনসিডার করে নিচ্ছি যে আমাদের এখানে বেশ কিছু এমন আছে যারা এই টপিকটা আগে হয়তো দেখেনি অথবা আগে হয়তো ডিসকাস করা হয়নি। সো দ্য গ্লাইডার্স আর মেইনলি লো পাওয়ার্ড অর নো পাওয়ার্ড flying thing. Okay, either no powered or with a very small amount of power. Normally power থাকে না, আপনারা অনেক ভিডিও দেখতে পারবেন ফেসবুক ইউটিউবে, যে জাস্ট বড় একটা মাউন্টেন থেকে লাফায় পড়ছে with just a wing or something like that, or with a compartment just to stay within that. So those are the gliders, so that requires a longer wing. Trainer aircraft, this is basically in between those things. If I consider passenger aircraft, এটা fighter ও না, এটা glider ও না, in between that. So those sort of cases you must have to have 5 to 10 aspect ratio of the wing. And for the fighters, the aspect ratio is pretty low because you need to move faster, you need to have more speed, and এই ক্ষেত্রে আপনার ফাইটার এয়ারক্রাফটের স্প্যানটা কর্ডের থেকে অনেক ছোট দরকার, so that you can have a less drag and you can move faster. But definitely এটার ক্ষেত্রে গ্লাইডার যেরকম খুবই অল্প স্পিডে উড়া সম্ভব আর খুবই লো পাওয়ারে উড়া সম্ভব, এটার ক্ষেত্রে এরকম না, এটার ক্ষেত্রে অনেক স্পিডে থাকা লাগবে। So you need a good propulsion system so that you can generate that amount of speed so that you can sustain your lift. Okay,
So some more definitions. The wing loading, that এই definition গুলো আমাদের খুব সামনেই লাগবে, যে rules of thumb আমরা মেথড তিনটা বলেছি সেগুলোর ক্ষেত্রে। The wing loading, weight of the aircraft divided 2,28,000 kg, wing area of 325 meters square. The wing loading would be simply 70.154 grams per centimeter square. So normally এটা বড় ধরনের ডিজাইনের ক্ষেত্রে we take the unit of kg per meter square, but normally যেহেতু আমরা এখানে গ্রাম রেঞ্জে কাজ করব, যদি আমরা যে এক্সাম্পল সামনে দিব সেটা খুবই ছোট এবং লাইট ওয়েট একটা RC plane বানানোর ক্ষেত্রে, so we are taking the unit as gram per centimeter square. Thrust to weight ratio, thrust provided by power plant divided by weight of the aircraft, the thrust divided by the weight, like in এটা normally কত হলে ভালো হয়? Normally Boeing 787 এর ক্ষেত্রে যেমন maximum thrust 57,000 kilo and the weight is around 228,000 kilo. So the thrust to weight ratio is 0.25. So if you go through the passenger aircrafts, normally thrust to weight ratio 0.25, 0.3, 0.35, depending on the design or depending on the capability of the aircraft. আপনারা এরকম একটা ভ্যালু পাবেন নরমাল প্যাসেঞ্জার এয়ারক্রাফটের ক্ষেত্রে। সো এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটাই দরকার পড়বে। আমরা মেথড 1 এ চলে যাই। মেথড 1 এ কঠিন কাজটা কিসের? স্যাটেলাইট মানে একটা এয়ারক্রাফট ডিজাইনিং এর ক্ষেত্রে which takes more or less 3 to 4 years to design a perfect Boeing aircraft or a perfect Airbus aircraft, then to manufacture it for another 1 or 2 years. So এই সমস্ত জায়গায় এত সময় কেন লাগে ডিজাইন গুলা করার ক্ষেত্রে? সময়টা এই জায়গাতে লাগে যে সব থেকে বড় যদি আমি কোনো বিষয়টার কথা বলি, estimating the weight and corresponding to that estimating the lift to weight ratio or the lift to drag ratio or any ratio corresponding to the lift. So আপনারা অনেক বই এমন দেখতে পাবেন যে অ্যান্ডারসন, রেইমার, যারা যারা ভালো এয়ারক্রাফট ডিজাইনিং এর বই লেখছে প্রত্যেকটাই, এবং বেসিকলি প্রত্যেকটা ইয়াতেই ডিজাইনিং গুলো ডিপেন্ড করে একটা পার্টিকুলার মানে হিস্টোরিক্যাল ডেটার উপরে, যে হিস্টোরিক্যাল ডেটাতে যেখানে সিমিলার এয়ারক্রাফটের লিফট টু ড্র্যাগ রেশিও গুলো নেওয়া হয়, and after incorporating that you proceed with the calculations, and then finally you get a weight, and after that you start doing your preliminary design, then the detailed one, then you go for the manufacturing. So যখন ডিটেইল ডিজাইন হয়, ডিটেইল ডিজাইনিং এর পরে দেখা যায় যে হ্যাঁ আমরা এস্টিমেট যেটা করছিলাম ক্যালকুলেশনে যদি ওয়েট নিয়ে থাকি লেটস সে 6 টন, I don't know, just an arbitrary value 6 ton, but দেখা গেছে ওইখানে টোটাল ডিটেইল ডিজাইন করার পরে and the amount of payload that you thought of putting onto the air, the weight become half ton. So সবকিছু কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল, your maximum speed, your take off roll, your landing roll, your fuel, your maximum range, your maximum endurance সবই কিন্তু চেঞ্জ হয়ে গেল just because of those 0.5 ton. So এই জিনিসটাই সব থেকে কঠিন কাজ. So that's why we need another calculation which is called the performance analysis. আপনারা যারা fourth year স্টুডেন্ট আছেন already you have gone through that. আমি জানি না এখানে already we have more than 60 participants I think. So আমি জানি না কতজন level 4 এর আছেন আপনারা, but you will go through those segments. যে আপনাদের aerospace এ যারা আছেন তারা ওই জিনিসগুলো আরো পাবেন. So that's a tremendous amount of job যেটা পরবর্তীতে মানে ক্যালকুলেশন ফেজে and during the whole process of the aircraft manufacturing and designing এই কাজগুলো করা লাগে। এই জিনিসগুলোকে জাস্ট খুবই ইজি টাস্কে নিয়ে চলে আসা, যে ফার্স্ট থিং এই ফার্স্ট মেথডে যেটা করা হবে সেটা হচ্ছে জাস্ট ওয়েটটাকে উইল বি টেকিং অ্যাজ এ কনস্ট্যান্ট, দ্যাট ওকে আমরা এই ওয়েটের একটা জিনিস বানাবো, so that every other calculation becomes simple. That's the first rule of thumb. Okay, any question? কেউ একজন কোয়েশ্চেন করতে যাচ্ছিলেন মনে হলো।
Okay. Can I question? Hello. Hello. আচ্ছা যখন আমি উইং এর এরিয়াটা বের করব তখন উইং এর যে সরি উইডথটা যেটা নেওয়া হয় ওটাতে ধরেন আপনার এয়ারফয়েলের যে কার্ভেচারটা আছে ওটার জন্য একটু বেড়ে যাবে না, ওইটা কি ধরা হয় নাকি শুধুমাত্র লিডিং এজ থেকে ট্রেলিং এজ পর্যন্ত ডিসটেন্সটা মাপলেই হয়ে যায়? না, শুধু লিডিং এজ থেকে ট্রেলিং এজ পর্যন্ত। আচ্ছা জি, ধন্যবাদ। জাস্ট টপ ভিউ থেকে, শুধুমাত্র টপ ভিউ থেকে যে এরিয়াটা আমরা দেখতে পাই শুধু ওই এরিয়াটা। কারণ কার্ভেচার তো দুই সাইডেই আছে, উপরেও আছে নিচেও আছে। সো কার্ভেচার যদি উপরেরটা ধরি নিচেটা বাদ যাবে কেন? সো নরমালি আসলে শুধু টপ ভিউ থেকে উইং এর ভিজিবল যে এরিয়াটা ধরা হয়, দেখা যায়, সেই জিনিসটাকেই নেওয়া হয়। তারপরে এই কার্ভেচারের জন্য যে সিএল প্যারামিটারস গুলা, সিএল ভার্সেস আলফা, মানে লিফট কোএফিসিয়েন্ট ভার্সেস অ্যাঙ্গেল অফ অ্যাটাক, সেই প্যারামিটার গুলা তখন মানে চলে আসে লিফট ক্যালকুলেশনের ক্ষেত্রে। ওকে, জি থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। লিফটের ইকুয়েশনটা দেখাতে পারলে আরেকটু হয়তো ইজিয়ার হইতো। লিফটের ক্ষেত্রে আমি জাস্ট ট্রাই টু শো ইট। Okay, so the lift L is equal to CL, আমি এখানে ইয়া করে লিখছি যদিও এটা ডিনোট আকারে নিচে লেখা হয়, CL multiplied by half rho V square, where is it? Okay, so এই যে কোয়েশ্চেনটা করছেন, এইটাই সেই সারফেস প্যারামিটার multiplied by the velocity square into the rho of the density of the medium that we are going through, in this case air of course, half into CL. So ওই কার্ভেচারটা যেটা কিনা এয়ারফলটা ডিটারমাইন করে সেইটার সাপেক্ষে এইটা চেঞ্জ হয়। আর করসপন্ডিং টু দিস আরো একটা ইকুয়েশন আছে ড্র্যাগ এর ক্ষেত্রে, জাস্ট সেম থিং, just CD drag unit that defines the drag. So এই প্যারামিটার গুলো এই কার্ভেচারের উপর চেঞ্জ হয়, বাট সারফেস এরিয়াটা সেম থাকছে। ওকে, সো আমরা মেথড 1 এ ছিলাম। মেথড 1টা যদি আমরা আবার আরেকবার গো থ্রু করি, the first thing we'd be doing is to estimate the weight of the aircraft, of the UAV that we are going to design, the wing loading calculation, তারপরে যেটা করতে হবে উইং লোডিং থেকে উইং এরিয়াটা বের করতে হবে। উইং লোডিং আমরা একটু আগে বলছিলাম, it is the weight versus the area of the wing. So wing area থেকে উইং লোডিং থেকে উইং এরিয়া and other wing parameter বের করতে হবে। ওইখান থেকে এম্প্যানেজ, যেটা কিনা পিছনে হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল স্ট্যাবিলাইজার যেটা আমরা দেখাইছিলাম, যেটা কিনা এলিভেটর আর রাডারটাকে হোস্ট করে, সেইটার ডিজাইন। প্লাস তারপরে ফিউজ ডিজাইন, ফিউজের লেন্থটা কতটুকু হবে and so on. উইং এন্ড এম্প্যানেজ পজিশন, সো উইং বানানো হয়েছে, উইং এর সাইজ আমরা জানছি, এম্প্যানেজের সাইজ জানছি, বাট ফিউজে এটা কোন জায়গায় বসবে সেটার পজিশন গুলো ডিফাইন হবে। প্লাস আফটার দ্যাট কন্ট্রোল সারফেস সাইজিং, দ্যাট ইজ কন্ট্রোল সারফেস কতটুকু পোর্শনের থাকবে, এটা কি ছোট হবে না বড় হবে না লম্বা হবে সেটা। এন্ড লাস্টলি দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ থ্রাস্ট টু ফ্লাই দিস স্টাফ। ওকে, the first thing is to estimating the weight. As a beginner, it is a good idea to start with a low weight. We will take our model weight of 900 grams, just slightly less than 1 kilogram. আমি এটা আগেই বলেছি যে আমরা এখানে এই সেগমেন্টটাকেই একটা বড় ইয়া হিসেবে নিয়ে নিচ্ছি যে আমরা যেই জিনিসটাকে বানাবো সেটা it would be 900 grams, so that every other equation you would be seeing যে অনেক ইজিয়ার হয়ে যায় জিনিসটা বানানো, অনেক অনেক less complex হয়ে যাবে for the calculation and for the building as well. So pick a wing loading for your aircraft type. Wing loading গুলো যেটা আমি একটু আগে বলেছিলাম যে অ্যাসপেক্ট রেশিওর সাথে অ্যাসপেক্ট রেশিওর উপর ডিপেন্ড করে উইং লোডিং এর একটা বিষয় চলে আসে। সো নরমালি উইং লোডিং এর ক্ষেত্রে, গ্লাইডারের ক্ষেত্রে
0.3 grams মানে 3 কিলো per meter square, ট্রেনারের ক্ষেত্রে 4.5 kg per meter square, আর ফাইটারের ক্ষেত্রে 6.1 kg per meter square। এরকম একটা মানে this is a rule of thumb, this is an approximate value which is basically on the ozone per feet square, এটাকে জাস্ট কনভার্ট করে আনা, এইটা নমিনাল। বাট আমরা আজকে যেটা বানাবো সেটা গ্লাইডার না, ফাইটার না, এটা একটা ট্রেনার, একটা নমিনাল ইয়া। ফাইটার হলে ইউ নিড আ হায়ার প্রপালশন, গ্লাইডার হলে ইউ নিড আ হায়ার উইন্ড টু মেক ইট ফ্লাই। সো এই দুইটার সাপেক্ষে এইটাই বেটার, যেটা কিনা আপনি যে কোনো জায়গায় ফ্লাই করতে পারবেন উইথ আ moderate amount of propulsion system. So we'll go for a trainer in this session. Wing area and other wing parameters. Get a wing area, surface from the model weight and wing loading. একটু আগে আমরা wing loading নিছি, which is 0.458 grams per centimeter square. Choose aspect ratio according to your aircraft type, that is glider, trainer or fighter. যেহেতু আমরা গ্লাইডার নিচ্ছি সো ওইটার ইয়াটা চলে আসবে। এই উইং লোডিং আর অ্যাসপেক্ট রেশিও থেকে আমরা পাবো উইং স্প্যান, উইং কর্ড, অ্যাসপেক্ট রেশিও এন্ড উইং এরিয়া অফ কোর্স। মডেল ওয়েট ধরেছিলাম আমরা 900 গ্রাম, জাস্ট বেসিক ম্যাথমেটিক্স। উইং লোডিং ছিল এইটা, so wing area would be 1965 centimeters square. এইবার চলে আসি aspect ratio তে, which is 6. aspect ratio আমরা বলছিলাম ট্রেনারের ক্ষেত্রে 5 or 7 এর ভেতরে থাকে normally, so aspect ratio taking as a 6, it would be around, wingspan would be 108 centimeter from the basic calculation that we had with the wing area, wing loading এর ক্ষেত্রে। সেম ভাবে কর্ডটা বের হয়ে আসবে area divided by span, considering the wing is of rectangular type। আরো একবার বলি, considering the wing is a rectangular type। যদি এইটা উইংটা যদি tapered shape-এর হয়, that is উইংটা যদি রুটের কর্ডটা অনেক মোটা থাকে, টিপের কর্ডটা অনেক ছোট থাকে, তাহলে এই কর্ডটা কিন্তু চলে আসবে মিন অ্যারোডাইনামিক কর্ড। সো ওইখান থেকে রুট কর্ড একটা হিসাব করতে হবে, টিপ কর্ড একটা হিসাব করতে হবে, ডিপেন্ডিং অন ইওর টেপার রেশিও। সো এইটা আরেকটু পরের বিষয়, আগে যদি এইটা আমরা শিখে যাই ওইটাও শেখাটা খুব বেশি কঠিন কিছু না, আমরা অনেকেই জানি অলরেডি এখানকার। উইং এর স্প্যান পাইছি, কর্ড পাইছি অলরেডি, এখন জাস্ট পিছনেরটা empennage design, horizontal tail and the vertical tail. Horizontal tail area, normally it's around 20 to 25% of the wing area. এটা normally RC plane গুলোর ক্ষেত্রে হয় for the trainer types, taking aspect ratio of around 3 to 4. normally এই সমস্ত empennage গুলোর ক্ষেত্রে, horizontal stabilizer গুলোর ক্ষেত্রে 3 to 4 aspect ratio থাকে। সো আমরা যেহেতু অলরেডি উইং এরিয়া জানি, সো টেইল, হরিজন্টাল টেইল এরিয়া বের করাটা খুব কঠিন কিছু না, খুব ইজি। অ্যান্ড অ্যাসপেক্ট রেশিও থেকে আমরা স্প্যানটাও পেয়ে যাব, আর ইয়াটাও পেয়ে যাব, আমাদের স্প্যানটাও পেয়ে যাব। আর ভার্টিক্যাল টেইল এরিয়ার ক্ষেত্রে নর্মালি ইটস অ্যারাউন্ড 7 to 11% of the wing area, which was 20 to 25% for the horizontal tail, because রাডারের কাজটা খুব কম থাকলে খুবই ইফেক্টিভ কাজ, বাট খুবই কম এরিয়ার প্রয়োজন পড়ে যেহেতু এটা অনেক পিছনে আছে। উইং এরিয়া আমরা পাইছিলাম 1965 সেন্টিমিটার স্কোয়ার। সো কনসিডারিং 22% area of the wing for the horizontal stabilizer, it would become 432 centimeter square area. Aspect ratio যদি আমরা 3 নেই, it would bring us to a horizontal stabilizer span of 32 centimeter. পিছনে যে আমরা ছবিটা ইয়া করছিলাম, সো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 32 সেন্টিমিটার যদি হয় আমাদের মডেলটা কাজ করবে। and similar ওয়েতে কর্ডটা যদি আমরা বের করি, it would become 13.51 centimeter. okay, and taking আমরা বলছিলাম 8 to 11%, so 9% যদি নেই ভার্টিক্যাল স্ট্যাবিলাইজারের ক্ষেত্রে, তাহলে it would become 176.86 centimeter square.
ওকে, সো আমাদের দুইটা ইয়া হয়ে গেল এম্প্যানেজের ক্ষেত্রে, হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল স্ট্যাবিলাইজার্স। আমরা চলে যাই ফিউজ লেন্থের ক্ষেত্রে। সো উইং রেডি আর এম্প্যানেজ রেডি, দ্যাট ইজ হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল স্ট্যাবিলাইজার রেডি। ফিউজ লেন্থের দিকে যদি যাই, calculating fuse length from the following approximation. Normally approximately এটা wing area মানে wing span এর 75% করা হয়। Fuse height normally 10 to 15% of the fuse length. So fuse length যদি আমরা পাই 100, it would be 10 or 15 for the fuse height, the width of the fuse height যেটাকে আমরা bottom to top. উইং স্প্যান আমরা বের করেছিলাম 108 সেন্টিমিটার। ফিউজ লেন্থ 75% যদি হিসাব করি, ইট উড বি 81.44 সেন্টিমিটার। সো ফিউজ লেন্থ পাওয়া গেছে। সো ফিউজ লেন্থ যদি পাওয়া যায় তাহলে ডেফিনেটলি এখান থেকে ফিউজ হাইটটাও পাওয়া যাবে, বাট ওইটার ক্যালকুলেশনে এখানে দেখাই না। ইট উড বি 10% যদি ধরি, ইট উড বি 8 সেন্টিমিটার সামথিং। ওকে, আচ্ছা, এখন উইং হইছে, ফিউজও হইলো, এম্প্যানেজও হইছে। এখন এই তিনটাকে পজিশন করা, ফিউজের উপরে কোন জায়গায় উইং বসবে আর কোন জায়গায় এম্প্যানেজ বসবে। নরমালি এম্প্যানেজ ইট সিটস অন দা ব্যাক অফ দা ফিউজলেজ, বাট উইং এর পজিশনটা খুবই ইম্পর্টেন্ট সিজিটাকে ব্যালেন্স করার জন্য। সিজিটা যদি ওয়েল ব্যালেন্স না হয়, আমরা অনেকেই জানি যে স্ট্যাবিলিটির ক্ষেত্রে দ্য সিজি মাস্ট বি বিহাইন্ড দ্য মিন অ্যারোডাইনামিক কর্ড। সো এটার পেছনে যদি the CG must be in front of the mean aerodynamic chord, otherwise unstabilized. কারণ যখনই আমরা টেক অফ করার পরে it will always try to do a nose up maneuver. So কখনোই স্পিড বাড়াতে পারবেন না, বাড়ালে একটা টেন্ডেন্সি চলে আসবে। সো এটা CG always front এ থাকবে, so you can make it a stable flight time. উইং এন্ড এম্প্যানেজ পজিশনটা যদি আমরা ইয়া করি, নরমালি নোজ লেন্থটা বলতে আমরা যেটাকে বুঝাচ্ছি, উইং এর লিডিং এজ থেকে ফ্রন্টের উইং এর টিপ পর্যন্ত, ফিউজের টিপ পর্যন্ত যে এরিয়াটা। সো ইফ দিস ইজ দ্য উইং এর টিপ থেকে নোজের ফিউজের নোজ পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা হচ্ছে নোজ লেন্থ, which is 1 to 1.5 times of the wing chord normally. Wing trailing edge to the elevator, wing এর trailing edge থেকে wing এর একদম পিছন থেকে এম্প্যানেজটা পর্যন্ত যে ডিসটেন্সটা, সেটা নরমালি 2 থেকে 3 গুণ থাকে টাইমস দ্য উইং কর্ড। ওকে, আমরা এখন এই জিনিসটা দেখব। উইং কর্ড আমরা দেখছিলাম 18 সেন্টিমিটার। সো টেকিং 1 time of the wing chord, নোজ লেন্থটা আসবে 18.1 সেন্টিমিটার। সো উইং থেকে ফিউজ মানে উইংটা ফিউজের এমন জায়গায় বসবে যাতে উইং এর লিডিং এজ থেকে ফিউজের নোজ পর্যন্ত 18 সেন্টিমিটারের একটা গ্যাপ থাকে। ওকে, সিমিলারলি ট্রেলিং এজের ক্ষেত্রে যদি আমরা 2 times নেই, it would become 36 centimeter. So combinedly we will get the almost the equivalent length of the fuse. So এটা হচ্ছে সেই 1 to 1.5 chord from the leading edge to the nose of the fuse, and from the trailing edge to the last of the empennage where the elevators get connected. Okay. Okay, so summing up, just ওই জিনিসটা, এই ভিউটারই ফ্রন্ট ভিউ। আর একটা বিষয় আছে 2 থেকে 3% ডাউন থ্রাস্ট, এটা আমি সামনে দেখাচ্ছি। এগুলো অ্যাডিশনাল কনসিডারেশন কিছু করা লাগে। The CG 25 to 33% of the chord normally, যাতে এই জায়গাতেই মিন অ্যারোডাইনামিক কর্ডটা মোস্টলি থাকে। সো এই এরিয়াতে থাকাটা বেটার, অথবা এইটার থেকে সামনে থাকতে হবে। এই এরিয়াতে থাকা মানে একেবারে টোটালি নিউট্রাল এয়ারক্রাফট, নট আনস্টেবিলাইজড, নট মোর স্টেবিলাইজড, একদম প্রপার। বাট এই জিনিসটা খুবই টাফ। নরমালি সিজিটা এইখানে অথবা এর সামনে থাকতে হবে, which is another calculation which is called the neutral point calculation. সো আমরা অত ডিপে আজকে যাব না, আমরা জাস্ট খুবই সিম্পল কিছু ইয়া করব। CG টা 25 to 33% is best to have the CG
in front of in between this 0 to 25%. It's always preferable to have. And wing fuselage length আমরা আগে বলছি 75% around of the wing length, that is wing span. Fuselage height 10 to 15% of the length of the fuselage. Okay, এবার কন্ট্রোল সারফেস সাইজিং আমরা উইং বানাইছি, বাট উইং এ যে দুইটা এলিরন থাকবে যেটা কিনা এটাকে রোল করাবে, এটাকে পিচ করাবে, করাবে, সেটার জন্য যে কন্ট্রোল সারফেস সাইজিং সেটার কিছু অ্যাপ্রক্সিমেশন আছে। এলিরন এরিয়া শুড বি 1/8 বলা যায়, অথবা দুইটা এলিরনের কথা যদি বলি যে কারণে 2 into 1/16 of wing area. So wing area যা হবে তার 16 ভাগের 1 ভাগ একটা এলিরন, 16 ভাগের 1 ভাগ আরেকটা এলিরন। এলিভেটর এরিয়া হরাইজন্টাল সারফেস, যেটা আমাদের হরাইজন্টাল সারফেসের যে হরাইজন্টাল টেইলের যে এরিয়াটা তার 4 ভাগের 1 ভাগ দিতে হবে। So that must be the area of the aileron, or that must be the area of the elevator. Then you decide whether whether the span should be longer and the chord should be less or not. এটা আপনার ডিসকাশনের উপরে, ডিসিশনের উপরে, ডিপেন্ডিং অন ভ্যারিয়াস কনফিগারেশন। কিছু কিছু ক্ষেত্রে এলিরন এমন হয় যে পুরাটা জুড়ে এলিরন, ইন দোজ কেসেস দোজ আর কল্ড ফ্ল্যাপেরনস। সো ফ্ল্যাপ এবং এলিরন দুইটার কাজই একই সাথে করে। আর নর্মাল সময় এটা জাস্ট টিপের দিকে যে এরিয়াটুকু থাকে দ্যাটস দ্য এলিরন, আর ফ্ল্যাপটা রুটের দিকে থাকে। whether you want to use it or not, ফ্ল্যাপ নরমালি আমরা হেভি লিফট ডিভাইস হিসেবে যখন আমাদের এক্সট্রা লিফটের প্রয়োজন হয় তখনই আমরা শুধুমাত্র ইউজ করি, বাট in our case I don't think it's very much necessary, 1 কেজি যেহেতু একটা প্লেন। Okay, so this is the 1/4 of the chord, this is the 1/8 of the chord, যেটাই নেন না কেন এটা হচ্ছে ফ্ল্যাপেরন হিসেবে কাজ করছে আর এটা নরমাল এলিরন হিসেবে কাজ করছে। সো whichever you take. এলিভেটরের ক্ষেত্রে সেম, নরমালি যেটা করা হয় হরাইজন্টাল স্ট্যাবের যে স্প্যানটা আছে সেই স্প্যান সমান এলিভেটর লেন্থ রাখা হয়, আর এলিভেটরের কর্ডটা রাখা হয় এরিয়ার সাথে সামঞ্জস্য রেখে যতটুকু কর্ড আসে ততটুকু, সো দ্যাট ইটস ইজি টু বিল্ড। রিকোয়ার্ড থ্রাস্ট, লাস্ট পয়েন্ট অন দিস পার্ট, যে আমরা কতটুকু থ্রাস্ট লাগবে এই টোটাল জিনিসটাকে ফ্লাই করানোর জন্য। Normally get a motor based on the estimated weight of your RC for your aircraft type. Normally motor efficiency assume করে নেওয়া হয় 80 to 90% with the recommended amount of propeller, of course. প্রত্যেকটা মোটরের সাথে, প্রত্যেকটা ইলেকট্রিক মোটরের সাথে একটা সাজেশন আসে যে use this propeller, this much pitch and this much length. So approximate thrust required for a trainer type aircraft is around 1.1% of the estimated weight of the RC. Just যা weight almost তার সমান অথবা তার থেকে সামান্য একটু বেশি, but ফাইটারের ক্ষেত্রে definitely it requires a lot more power than that. It's around 2.5 times the weight of the RC aircraft. আমরা যেহেতু ট্রেনারে করছি, সো 900 গ্রামস আমাদের মডেল ওয়েট ছিল, এটার জন্য আমরা 1.1 টাইমস মাল্টিপ্লাই করে 990 গ্রামসের মোটর থ্রাস্ট প্রয়োজন। সো এইবার হান্টিং শুরু করতে হবে যে আমাদের কাছে কি কি অফ দ্য শেলফ মোটর আছে। মোটর যেগুলো অফ দ্য শেলফ আছে সেগুলোর সাথে আগে মিলাই দেখতে হবে যে তার সাথে যেই প্রপেলার রেকমেন্ড করা আছে প্রত্যেকটা মোটরের একটা ডেটা শিট থাকে যে আমরা যদি এতটুকু প্রপেলার ইউজ করি উইল গেট দিস মাচ grams of thrust or that much gram of thrust. So এখন ওই মোটরটা সিলেক্ট করতে হবে with the combination with the propeller, যে আমরা 990 গ্রাম প্লাসে কোন মোটরটা নিয়ে থাকবো। এখন ডেফিনেটলি অনেক বেশি প্লাসে না, 990 গ্রাম যেখানে দরকার সেখানে 2000 গ্রাম মানে 2 কেজি থ্রাস্টের মোটর নেওয়াটা বোকামি হবে, কারণ it would add to your weight of the aircraft. So এই জিনিসগুলো কনসিডার করে সমস্ত জিনিস ডিজাইন করে এইবার যখন বানানোর ক্ষেত্রে if you get your model less than 900 grams, আপনার স্পিড, টেক অফ, রোল সবকিছু অনেক কম লাগবে, তখন you can add something onto the aircraft to make it up to 900 grams, so you have a margin on that. Okay, and the last thing on this method 1 is the additional considerations that we take is
2 to 3 degree right thrust and 2 to 3 degree down thrust. That is মোটরটা একেবারে aligned to the axis, x-axis এর বরাবর না হয়ে just 2 to 3 degrees depending on the nature. এটা just 2-4 বার ফ্লাই দিলে এই জিনিসটা টোটালি আয়ত্তে চলে আসবে যে কতটুকু সাইজের জন্য কতটুকু enough. But in most cases 2 degree right and 2 degree down thrust works out perfectly most of the cases. এই জিনিসটা দরকার এই কারণে যে অনেক ক্ষেত্রেই যেহেতু লাইট ওয়েট প্রোডাক্ট এগুলা যে টর্ক অ্যান্টি টর্ক মোমেন্ট আছে সেই মোমেন্টের কারণে যখনই দেখা যায় মোটর ক্লকওয়াইজ ঘুরছে ফুল বডি টেন্ডস টু রোটেট অন দি আদার সাইড, দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ। তো এই মোশনটার জন্য এই জিনিসটাকে কাউন্টারঅ্যাক্ট করা যায় এবং 2 ডিগ্রি রাইট অ্যান্ড 2 ডিগ্রি ডাউন থ্রাস্ট থাকলে যদি সামান্য কিছু ডান বামও থাকে এই জিনিসটাকে কম্পেনসেট করা যায় উইথ ট্রিমিং দ্য হোল কন্ট্রোল সারফেসেস, মোস্টলি দ্য রাডার। And it's better to place the wing at 3 to 4 degree incident. আমরা যারা অলরেডি aerofoil নিয়ে বেশ কিছু কাজ করেছি, we have seen most of the times wing গুলোর efficiency maximum থাকে with the lift to drag and the different curves that we have সবসময় efficiency টা maximum show হয় 3 to 4 degree angle. So it's better to have the wing placed at 3 to 4 degrees angle on top of the or on bottom of the fuse, so that আমরা এটাকে যেটা আমরা বলি angle of incidence এটা থাকলে always আমরা best efficiency তে level flight করতে পারি. It is better to have, এটা mandatory না, but it's better to have. Okay, so that goes for the method 1. Any questions from anyone? স্যার Yes. স্যার যদি হচ্ছে আমরা দুইটা রাডার ইউজ করি মানে পিছনে, তাহলে কি স্যার রাডারের এরিয়াটা সেম থাকবে? Yeah, you can keep it the same. এটা বাড়ায় দিলে আপনার থ্রো কমে আসবে। থ্রো কমে আসবে মিন্স যখন রাইট ইও প্রয়োজন হবে সিঙ্গেল রাডারের ক্ষেত্রে যদি এটা 10 ডিগ্রি ডিফ্লেক্ট করার প্রয়োজনীয়তা আসতো, এখন হয়তো সেখানে 5 to 6 ডিগ্রিতেই কাজ হয়ে যাবে, যেহেতু রাডার দুইটা, রাডার সারফেস ডাবল হয়ে গেছে। আর যদি মানে এরিয়া যদি ডাবল করেন আর এর যদি এরিয়া যদি সেম রাখেন তাহলে ইট উড বি অলমোস্ট দ্য সেম। স্যার যদি রাডারটা ফুলি ভার্টিক্যাল না হয় একটু ইনক্লাইন্ড হয় তাহলে কি স্যার কোনো পার্থক্য হবে? হ্যাঁ, অনেক পার্থক্য আছে। লাইক আমার লেটেস্ট যেটা আমি বানাচ্ছি সেটা একটা ভিটেইল। তো ভিটেইলের ক্ষেত্রে অনেক ধরনের কনসিডারেশন চলে আসে, যে ভিটেইল মানে হচ্ছে এটার কোনো হরাইজন্টাল আর ভার্টিক্যাল আলাদা পোর্শন নাই, জাস্ট দুইটা ভি শেপের দুইটা টেইল, আপনারা অনেকে দেখছেন। তো ভিটেইলের ক্ষেত্রে একই সারফেস যেমন এলিভেটরের কাজ করে একই সারফেস রাডারের কাজ করে ডিপেন্ডিং অন দ্য সিনারিও। সো এইখানে একটাই বড় সুবিধা, সেটা হচ্ছে একটা এক্সট্রা সারফেস কমে আসছে, রাডারটা কমে আসছে, জাস্ট এলিভেটরের সারফেসটাকে অ্যাঙ্গেলে বসায় ফেলা হচ্ছে। তো এই ক্ষেত্রে সারফেস এরিয়াটা কমে আসে, বাট ডেফিনেটলি যেহেতু রাডারটা নাই সো ভিটেইলের এই সারফেস এরিয়াগুলো একটু বেড়ে যায়। তো আলটিমেটলি কিছুটা ওয়েট মানে ইন্ডিভিজুয়াল প্লেট গুলার কিছুটা এরিয়া বাড়ে, বাট ওভারঅল একটা প্লেট কমে যাচ্ছে, মানে একটা সারফেস কমে যাচ্ছে, এন্ড অ্যাডিশনাল টু দ্যাট এটার যে কন্ট্রোলিং মেকানিজম, এটার যেই পুশিং মেকানিজম, এটার যে কন্ট্রোলিং মেকানিজম, সমস্ত কিছু কমে আসছে। তো ওয়েটে একটা রিডাকশন আসে। বাট সমস্যা যেটা হয়, যেমন একটা প্র্যাকটিক্যাল লাইফ সিনারিও বলি, যদি ল্যান্ডিং গিয়ার ইউজ করেন, ইন কেস ইউ আর ইউজিং এ ল্যান্ডিং গিয়ার, মানে হ্যান্ড ফ্লাই না, ল্যান্ডিং গিয়ার ইউজ করছেন, ইউজ করার পরে রানওয়েটা খুব ভালো রানওয়ে না, ভালো রানওয়ে না থাকলে ডেফিনেটলি ইউ নিড টু কন্ট্রোল ইট অন ইউর রানওয়ে। তো যখন কন্ট্রোল করতে যাবেন তখন রাডার ইউজ হচ্ছে, মানে ভিটেইলের মানে সারফেস গুলো ইউজ হচ্ছে অ্যাজ রাডার, কিন্তু একই সাথে ওই সারফেস গুলো আপনার লাগবে টেক অফ করার জন্য, এলিভেটর আপ করা লাগবে। সো তখন ইফিসিয়েন্সিটা একটা কিন্তু তখন কাজ করবে আপনার রাডার হিসেবে, আর একটা কাজ করতেছে, মানে দোনোটাই কাজ করবে এলিভেটর হিসেবে। সো দোনো জায়গায় থ্রুপুটটা কম আসে। ওকে, ইউ গট মাই পয়েন্ট? ডেডিকেটেড যদি থাকে, ভার্টিক্যাল ফিন আর হরাইজন্টাল ফিন যদি আলাদা থাকে,
রাডারের কাজ করছে, ভার্টিক্যাল টেক অফের সময় এলিভেটর ফুল মুভ করবে, বাট ভিটেল এর ক্ষেত্রে মুভমেন্ট গুলো ডিপেন্ড করে দুইটা কম্বাইন্ড যখন অ্যাকশন চলে আসে, যে নোজ আপ এন্ড রাইট ইও একসাথে যখন আসবে, ডেফিনেটলি এখানে একটা প্রবলেম আসবে। সো এইটার জন্য আগে থেকে যেটা করা লাগে, সারফেস এরিয়া গুলা বেশি করে করা লাগে এবং অনেক ধরনের এক্সট্রাঅর্ডিনারি ক্যালকুলেশন করা লাগে, টেকিং ইনটু কনসিডারেশন অল দ্য ক্রিটিক্যাল পয়েন্টস, যে ইনসিডেন্ট গুলো আসতে পারে। তো এটাই একমাত্র বড় সমস্যা। ওকে, Yes, sir. ওকে, থ্যাংক ইউ। এনি মোর কোয়েশ্চেনস? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমরা যখন একটা ইউএভি প্র্যাকটিক্যালি বানাতে যাচ্ছি, তখন ফার্স্টে আমরা কিছু বেসিক অ্যাজাম্পশনস নিয়ে তারপর কিছু ক্যালকুলেশনস করে তারপরে ভাইয়া মানে পার্টস গুলো পারচেজ করা বা বানাতে যাব। তো এইখানে যেমন হচ্ছে ভার্টিক্যাল স্ট্যাবিলাইজারের হাইটটা আসলো সাপোজ 18.31 সেন্টিমিটার। তো 0.31 সেন্টিমিটার ভাইয়া, এটা তো মানে আমি যখন বানাতে যাচ্ছি রডটা, তো তখন ভাইয়া মানে একটু মিসম্যাচ হচ্ছেই। তো এই জিনিসটাকে পরবর্তীতে ভাইয়া তখন তো আস্তে আস্তে দেখা গেল যে আমার যে থিওরিটিক্যালি লিফট ক্যালকুলেশন বা থ্রাস্ট ক্যালকুলেশন হচ্ছে, সেগুলোর সাথে মানে আমার মিসম্যাচ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে আমরা কম্প্রোমাইজ কিভাবে করব পরবর্তীতে? কম্প্রোমাইজ করার আসলে খুব একটা ওয়ে নাই। এটা যখন কাটতে হবে, এটা যখন বানাতে হবে, তখন ওই জিনিসটা ওই প্রিসাইসনেসটা ম্যাচ করে। এখন ডেফিনেটলি 18.31 মানে সেকেন্ড দশমিকে যেই ভ্যালুটা আছে, এইটা ম্যাচ করানোটা নেক্সট টু ইম্পসিবল ফর শিওর। সো বাট ফর শিওর এইখানে কোনো মাফ নাই যে 18.3 ম্যাচ করতে হবে। তারপরের বিষয়টা যদি ম্যাচ না করা যায়, সেইটা আপনার ওই ইয়াতে চলে আসবে তোমার, যে আমরা যে 900 গ্রামস ধরছি, এবং যখন তুমি বানাতে যাবা ইউজিং বালসা উড অথবা ডেপ্রন শিট অথবা যে কোনো প্রোডাক্ট দিয়ে তুমি বানাও না কেন, তখন দেখবা যে আসলে 900 এর জায়গায় তোমার অনেকটুকু মার্জিন হিসেবে আছে। তো তুমি যদি এক্সট্রাঅর্ডিনারি স্ট্রং কোনো স্ট্রাকচার না বানাও, এই ধরনের ক্যালকুলেশনে নরমালি ওয়েট ফেল করাটা একটু ডিফিকাল্ট, যদি না এক্সট্রাঅর্ডিনারি স্ট্রং করতে যাও। And these assumptions doesn't fit for a big UAVs like 50 feet or 30 feet wingspan, যেগুলা সেগুলোর ক্ষেত্রে অনেক কিছু এগুলা কাজ করবে না। এগুলা ছোট ইয়ার জন্য ঠিক আছে, বাট তখন এগুলাকে ভেরিফাই করতে পারবা ফর যে মুখে মুখে ক্যালকুলেশনের জন্য সেগুলো ভেরিফিকেশন করা যাবে। বাট ডেফিনেটলি যখন ওয়েট বাড়বে, তখন ক্যালকুলেশন গুলা বাড়বে, তখন ইফিসিয়েন্সি বাড়াতে হবে যাতে ম্যাটেরিয়াল কস্ট বেশি না হয়, অনেক কনসিডারেশন তখন চলে আসে। বাট এই যে সামান্য এই মানে ইয়াতে যেটা ডেফিসিয়েন্সি থাকবে লেন্থে, সেই ডেফিসিয়েন্সিটা অন্য আরেকটা জায়গায় ওভারকাম হয়ে আসবে, যেটা কিনা ওয়েট। অথবা ফিউজ যখন বানাতে যাবা, তখন দেখবা যে 14 যদি আমি বলি একটা ভ্যালু যে 14.56, তখন তুমি 5-6 এর জায়গায় 5 না করে তুমি অটোমেটিক দেখবা 14.6 এর দিকে যাচ্ছ। সো সেখানে কিছুটা বাড়ছে। সো এটা প্লাস মাইনাস হয়ে জিনিসটা একদম রাইট ওই জায়গাতেই আসে। আর যতটুকু মানে এরর থাকে ফর দ্য লিফট ক্যালকুলেশন, এই জিনিসটা ক্যালকুলেশন মানে রিয়েল লাইফ পারফরমেন্স অ্যানালাইসিসে খুব বেশি ইম্প্যাক্ট চোখে পড়ে না, ইভেন ক্যালকুলেশনও আসে না। তুমি যদি অটো পাইলট সিস্টেম ইউজ করো, আমরা সামনে কিছু সিস্টেমের কথা বলবো, অটো পাইলট সিস্টেমের ডেটাগুলো অ্যানালাইসিস করলেও দেখা যায় যে অলমোস্ট দ্য সেম। তো যে সামান্য, যেহেতু জিনিসটা অনেক ছোট, সো এই মাইনর প্রবলেম গুলো এগুলো মানে তুমি ক্যালকুলেশনে মানে তোমার পারফরমেন্স অ্যানালাইসিসেও পাবা। বুঝতে পেরেছো? ওকে, এনি মোর কোশ্চেনস? নাহলে আমরা সেকেন্ড ইয়ারতে চলে যাই, আমাদের টাইম অলমোস্ট অনেক কাছাকাছি চলে আসছে। সো মেথড 2 এর মেকানিজমটা আসলে ইটস দ্য সেম, জাস্ট আগের বার ছিল টপ টু বটম, এখন বটম টু টপ, বটম টপ মেকানিজমে। গতবার যেটা আমরা অ্যাজিউম করে নিয়েছিলাম শুরুতেই, সেটা হচ্ছে যে ওয়েটটা আমাদের কনস্ট্যান্ট, ওয়েটটাকে আমরা একটা ক্রিটিক্যাল প্যারামিটার ধরে এটাকে আগেই ফিক্স করে দিয়েছি যে ওয়েট ফিক্সড, এইবার লেটস মেক দ্য হোল স্টাফ। এখন আমরা যেটা ইয়া করতে যাচ্ছি, সেটা ওয়েটের সাথে একটা বিষয় চলে আসে যে ফাইনালি আমরা কিন্তু বের করছি 990 গ্রামের একটা মোটর দরকার।
990 গ্রাম থ্রাস্টার একটা মোটর দরকার, ইনক্লুডিং দ্য প্রপেলার এন্ড সো অন। সো এমন হতেই পারে যে তোমাদের কারো কাছে ওই মোটরটা নাই, বাট এমন হইতে পারে যে তোমাদের কারো কাছে অন্য আর একটা মোটর আছে। সো এই ক্যালকুলেশনটা জাস্ট উল্টায়, জাস্ট দ্যাট ইউ হ্যাভ রাইট নাও। এখন যে পরিমাণ ট্রাস্ট তোমার কাছে অ্যাভেলেবল আছে, এখন তুমি সেইটা দিয়ে বানাতে যাচ্ছ, তখন কিভাবে কি করবে? সো স্টার্টিং উইথ দ্য অ্যাভেলেবল ট্রাস্ট, এখন জাস্ট ক্যালকুলেশন গুলো সেম, জাস্ট বটম টু টপ। অ্যাভেলেবল ট্রাস্ট থেকে আমাদের ওয়েট এস্টিমেট করতে হবে, কারণ শুরুতেই গতবার লাস্ট মেথড 1 এর অলমোস্ট শেষ স্লাইডে আমরা যেটা দেখাইছিলাম যে ইটস অ্যারাউন্ড 1.1%, 1.1 টাইমস অফ দ্য অ্যাভেলেবল এস্টিমেটেড ওয়েট। সো এবার জাস্ট আমরা ট্রাস্ট থেকে ওয়েটটা বের করব, ওয়েটটা বের করে তারপরে বাদবাকি সমস্ত ক্যালকুলেশন ইজ দ্য সেম। স্টার্ট করি। ট্রাস্ট ফর দ্য ট্রেনার টাইপ 1.1, গতবারের যেটা ইয়া ছিল। পিক আ উইং লোডিং ফর ইউর এয়ারক্রাফট, ট্রেনার এয়ারক্রাফটের ক্ষেত্রে আমরা গতবার পিক করে দেখাইছিলাম 0.458 grams per centimeter square. Choose aspect ratio according to your aircraft type, that is glider, trainer or fighter. আমরা ট্রেনার নিয়ে কাজ করছি। Get wingspan and wing chord from the aspect ratio and wing area. Horizontal tail area, which is 20 to 25% of the wing area. Going for the calculation, the aspect ratio for the empennage 3 or 4. So এই aspect ratio আর area থেকে, wing area থেকে আমরা horizontal tail এর span আর chordটা আমরা পাবো। vertical tail এর এরিয়াটা পাবো wing এর এরিয়া থেকে। fuse lengthটা পাবো wing এর span থেকে। nose length ক্যালকুলেট করতে পারবো wing এর chord থেকে। আর উইং এর ট্রেলিং এজ টু এলিভেটর যে ডিসটেন্সটা, সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। দিস আর দ্য বেসিক স্টেপস, ওয়ান বাই ওয়ান। ডেফিনেটলি দ্য অ্যালেরন এরিয়া এন্ড দ্য এলিভেটর এরিয়া। সো গত ইয়াতে যা আমরা দেখাইছিলাম, টোটাল এখান থেকে সব এই স্টেপ বাই স্টেপ যদি আমরা ফলো করি, উই উইল এন্ড আপ এট দ্য সেম পজিশন। কারণ আমরা এখানে শুরুই করছি এইটা। সো আমাদের কাছে যদি একটা মোটর থাকে উইথ আ থ্রাস্ট ক্যাপাসিটি অফ 990 গ্রাম, এখান থেকে কিন্তু আমরা সেম আগের অবস্থায় চলে যেতে পারবো, যেখানে প্রত্যেকটা ভ্যালু 1 এর মতোই সেম হবে, জাস্ট মোটরটা আমরা ফিক্সড করে দিচ্ছি। ওকে, সো সেম মেথডে কারো কাছে যদি 1.5 কেজি থ্রাস্টের একটা মোটর থেকে থাকে, ইউ ক্যান ডিজাইন ইউর own RC plane and start building that. ওকে, লাস্টেরটা আরো সহজ, মেথড 3। অনেক খাটাখাটনি করে, অনেক ক্যালকুলেশন করে আমরা একটা জিনিস বানাইছি, একটা জিনিস ডিজাইন করে বানালাম, ডিজাইন করলাম। কঠিন পার্ট তো এখনো আছে, ওটা আরো কঠিন পার্ট। যদি কারো প্রথমবার হয়ে থাকে, ইটস আ ভেরি টাফ জব টু সোর্স ফর দ্য আইটেমস। আর এটাকে বানানোর ক্ষেত্রে অনেক কিছু চিন্তা আসবে, অনেক আনসার্টেনিটি, এটা করলে কি হবে, ওইটা করলে কি হবে, বাট ইউ উইল এন্ড আপ জাস্ট ফাইন ফর শিওর। জাস্ট হাতে নাও যে কোনো জিনিস, you will end up first class. Method 3 টা খুবই ইজি। ডাউনলোড the full plan. এত ক্যালকুলেশন না করে just go in one of these websites. You would have some ready built designs, some plans over there, PDF আকারে ডাউনলোড করো, make it big prints from নীলক্ষেত অথবা মিরপুর, বড় প্রিন্ট করে just put it on a balsa sheet অথবা Depron board and just start cutting and gluing everything together. So this is the easiest mechanism of the whole slide. So অনেক ক্ষেত্রেই দেখা গেছে শুরুর দিকে I was a lecturer for almost 2.5 years or more than that. ওইখানে আমার একটা ছোট ক্লাব ছিল, অ্যারোফ্লাইং ক্লাব। তো ওইখানে শুরু করাইছিলাম আমি ওদেরকে এইগুলা দিয়ে, কিছু ফ্রি প্ল্যান দিয়ে, যে জাস্ট কাটো আর বানাও, তারপরে উইল গো ফর দ্য ক্যালকুলেশনস। তারপরে আস্তে আস্তে ওদেরকে ক্যালকুলেশন দেখানো and attending different competitions, IUB, MAST and so on. So বেশ কিছু কম্পিটিশনে স্টুডেন্টদেরকে নিয়ে পার্টিসিপেট করা হয়েছিল। সো দিজ আর দ্য বেসিক বিগিনিং প্ল্যাটফর্ম। বাট তারপরে যদি মনে হয় না, উইল গো ফর আ
calculation and start manufacturing on our own. নিজেদের ডিজাইন এর নিজেদের একটা কিছু হবে, you can anytime go for these and মানে cross verify করে দেখতে পারো যে ক্যালকুলেশন গুলো আসলে এটার সাথে ডেফিনেটলি ম্যাচ করবে, because these are proven calculations. Lastly, some components that you'd be requiring for doing some advanced stuff. একটা হচ্ছে যে ফান ফ্লাইয়ের জন্য একটা আরসি বানানো, তারপরে যদি অ্যাডভান্সড কোনো কিছু করতে চাই আমরা কি আসলে প্রয়োজন হয়। ফর শিওর যে কোনো ক্ষেত্রে, যে কোনো আরসির ক্ষেত্রে কিছু জিনিস লাইক দ্য প্রপালশন সিস্টেম, you must have a propulsion unit, otherwise you cannot fly, for sure. So propulsion unit, it can be electric propulsion with the electric motor and a power supply, or engine and a fuel. So fuel based যে piston engine গুলো সেগুলো দিও, but definitely engine use করতে হলে you'd be requiring a robust structure for sure. So এই জিনিসগুলো কনসিডার করে নরমালি এখন ম্যাক্সিমাম ইলেকট্রিক মোটর ইউজ করে, unless it's a big aircraft with a longer range that requires a longer range and a very high amount of flying time. For sure প্রথমবার আরসি ফ্লাই যারা এখন আরসি ফ্লাই করেনি, প্রথমবার ফ্লাই করার পরে 10 মিনিট মাথা উপরে উঠায় রাখতে ঘাড় ব্যথা হয়ে যাবে। So don't think 30 minutes flight time is very less, don't think like that. 30 মিনিট ঘাড় উঁচা করে জিনিসটাকে কন্ট্রোলে রাখা, it's a very tough job, unless even if you are using an autopilot system, 30 মিনিট এই জিনিসটাকে কম্পিউটার স্ক্রিনে দেখা অথবা রিয়েল লাইফে দেখা, it's a very tough job. Okay, power supply for all the systems, whether you're using an electric motor or an engine based fuel system, propulsion system, you'd be requiring a power supply for your actuators, for your computing system, for your lighting that you have incorporated and so on. So you'd be definitely needing a appropriate amount of power supply, because power supply শেষ হয়ে গেলে you are doomed. Computing, that's mainly the autopilot system and the software that you might need to use. It's not mandatory. উপরে দুইটা mandatory, এটা কিন্তু mandatory না. If you need to have automated flight system with your computer being the prime or at least the secondary pilot, so that you can just view your UAV on your computer screen, you must need to have these. And additionally, the sensors that you must need to have, the accelerometer, so that you can show your autopilot that you are actually on a level flight, because autopilot কিভাবে জানবে যে আমরা কি এখন লেভেলে আছি নাকি ইনক্লাইন্ড অবস্থায় আছি। So that accelerometer does that job. The gyro simply your position difference, your attitude, প্রত্যেকটা জিনিস এই জিনিসটা করে। We all know about gyros for sure. And the GPS আমার exact location যদি আমরা এখন না জানি, so আমি next waypoint autonomous mission এর ক্ষেত্রে কোনটা নিব সেটা তখন ডিফাইন করতে পারবো না। So we need a GPS, we need airflow sensor, which is not mandatory but which is not mandatory, but it's better to have. Airflow sensor টা থাকলে exactly আমাদের airflow speed টা কত সেটা আইডেন্টিফাই করা যাবে, so which is good. And lastly, ultrasonic or lidar sensors, যেটা কিনা take off and landing এর ক্ষেত্রে helpful হয়, but again this is not mandatory, because autopilot accelerometer দিয়ে আর এটার আরেকটা সেন্সরের নাম আমি লিখি না, barometric sensor. Every autopilot system has its own barometric sensor. If you want, চাইলে বাইরে থেকে extra barometric sensor add করা যায়. So barometric sensor দিয়ে it can detect যে আমরা এখন গ্রাউন্ডের কত কাছাকাছি আছি, কতটুকু নাই। বাট সমস্যা হবে তখন যখন কিনা কেউ পাহাড়ের উপর থেকে টেক অফ করবে এবং ল্যান্ড করবে অনেক নিচে সি লেভেলে কোনো একটা জায়গায়। তো অটোপাইলট গুলো নর্মালি যেটা করে, যদি আল্ট্রাসনিক অথবা লাইডার সেন্সর না থাকে অথবা বেসিক কনফিগারেশনে যদি সে ফ্লাই করে, সে নর্মালি যে জায়গা থেকে টেক অফ করছে সেটাকে গ্রাউন্ড জিরো ধরে নেয় বেসড অন দ্য ব্যারোমেট্রিক সেন্সর রিডিং। সো যখনই সে ল্যান্ড করতে যাবে সি লেভেলে বা টেক অফ করছিল পাহাড় থেকে, তখন সে পাহাড়ের অল্টিটিউডের নিচে নামলে ইট উড স্টার্ট শোয়িং ইউ নেগেটিভ অল্টিটিউড।
which is not good for the autopilot because it gets confused. So it's better, so landing এর ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো ধরনের প্রবলেম আসতে পারে, so it's better to have the ultrasonic or lidar sensor so that ল্যান্ডিং এর সময় সে অ্যাকচুয়াল গ্রাউন্ডের রিফ্লেকশন নিয়ে বুঝতে পারে যে হ্যাঁ আমি গ্রাউন্ডের কত ফিট কাছাকাছি আছি, এবং বেসিক্যালি দিস ইউনিটস গেট টার্নড অন 3 or 4 meters above the ground. তাছাড়া বাদ বাকি ফুল ফ্লাইট টাইমে এগুলো আসলে খুব বেশি কাজ থাকে না, কোনো কাজই থাকে না বলা গেলে। Lastly, the actuators বলতে আমাদের এলিরন আর এলিভেটর মুভ করানোর জন্য we need actuators. Basically these are servo motors that we use plus minus 90 degrees. And lastly, the ground control station in the bottom right corner. So definitely এটা ছাড়া তো আমরা গ্রাউন্ড থেকে কন্ট্রোল করতে পারবো না, so it can be of two types. One that can be just the remote control without the autopilot system, just simple you're seeing your UAV and you're flying it on your own, এবং এটার সাথে যদি autopilot system থাকে still you must need to have the RC controller on your hand because autopilot এ কখনো primary focus দেওয়াটা ঠিক না. You must need to have your own control over the UAV because যে কোনো একটা UAV যেমন একটা ফানের বিষয়, একটা এক্সপেরিমেন্টের বিষয়, at the same time এটাও মাথায় রাখতে হবে it can create unwanted scenario for someone else who is passing around the same place, যে কারো মাথার উপরে পড়তে পারে. So I remember যে প্রথম ফ্লাইট আমরা যেটা দিছিলাম সেটা MIST ওসমানী হলের 8 তলা ছাদ থেকে, 8 তলা বারান্দা থেকে. So we just threw the UAV out from the balcony and it flew for quite a few seconds, not even a minute, but তারপরে এটা অলমোস্ট একজন মোটরসাইকেল আরোহীকে হিট করতে লাগছে. So you should take these things into consideration. এই ধরনের সিনারিও হলে এটা it's not good for anyone for sure. আর এখন জিনিসগুলো আরো কড়াকড়ি, so safety first এই জিনিসটাকে অলওয়েজ কনসিডারেশনে আনতে হবে. Yeah, and the last thing, if you want, if you can incorporate এখানে একটা বিশাল বড় ক্যামেরা দেখানো হয়েছে which costs more than 30 lakhs, I'm pretty sure. So definitely 900 গ্রামের প্লেনে 30 লাখ টাকার প্লেন ক্যামেরা দেওয়ার কোনো মানেই হয় না. You have some good small camera sensor modules which costs around 2000 taka or something like that. You can incorporate those to have a view after you get it landed. ওইখান থেকে রেকর্ডেড ভিডিওটা ক্যাপচার করতে পারবেন। আর যদি রেকর্ডেড ভিডিও লাইভ স্ট্রিমিং করতে হয়, you need another set of components which is the transmitter of the video module and the receiver of the video module on the ground. So that becomes more complicated on that part as well. Okay, so these were the basic things. So thank you everyone. If you have any questions. ভাইয়া আমার দুইটা প্রশ্ন আছে। একটা প্রথম প্রশ্ন হচ্ছে ভাইয়া, বঙ্গবন্ধু স্যাটেলাইট আসার পরে আমাদের কি এমন উপকার হয়েছে যেটা হচ্ছে যেটা আগে ছিল না? এটা একটা, আর একটা হচ্ছে বঙ্গবন্ধু একটা হচ্ছে ভাই বাংলাদেশে স্যাটেলাইটের জব পেতে গেলে ভাইয়া আমাদের কি করা লাগবে যদি বলতেন। ওকে, আমি এই কোয়েশ্চেন সেশনের পরে এই টপিকটাতে আসলাম। গতকালকে শুভ বলছিল, তো আমার ওটা মাথায় আছে যে বিফোর কনক্লুডিং দিস সেগমেন্ট এই বিষয়টা সম্পর্কে একটু আলাপ করা। তো প্রথম বিষয়, স্যাটেলাইটটা দিয়ে যদি আমরা ডাইরেক্ট চিন্তা করি যে এইটা দিয়ে আমার পার্সোনালি বিইং আ নরমাল সিটিজেন আমার পার্সোনাল কি লাভ হয়েছে, আমি আগে যেভাবে টিভি দেখতাম এখনো সেভাবেই টিভি দেখি। একটা অ্যাডিশনাল লাভ হয়েছে সেটা, যেটা আমি চাইলে এখন আকাশ ডিটিএইচ অর্ডার করতে পারি আমার বাসায় অথবা আমার বারান্দায় অথবা আমার ছাদে একটা ছোট্ট ডিশ অ্যান্টেনা অ্যাড করে আমি এইচডি কোয়ালিটি পিকচার দেখতে পারি, এক নম্বর বিষয়। বাট স্টিল আমাকে এটার জন্য পে করতে হবে। পেমেন্ট ছাড়া কোনো সুবিধা আছে কি? ইফ দ্যাটস দ্য কোয়েশ্চেন, নো, ওই রকম ভাবে সুবিধা নেই। সুবিধাটা আছে এইটা, যেটা ব্রডার সেন্সে যদি আমরা চিন্তা করি, এর আগে এই 36টা টিভি চ্যানেল চাইনিজ আর সিঙ্গাপুর স্যাটেলাইট ইউজ করতো সিঙ্গাপুরে। সো টোটাল প্রতি মাসে একটা বিশাল অ্যামাউন্টের টাকা এই পারপাসে, জাস্ট সো দ্যাট উই ক্যান সি দ্য পিকচার্স এন্ড উই ক্যান সি দ্য টিভি,
এটার জন্য বিশাল অঙ্কের একটা টাকা দেশের ভিতর থেকে বাইরে চলে যেত। এখন এখানে যদি এই বিষয়টা অনেকেই আমরা যদি অ্যানালাইসিস করি, আসলে দেশে টাকাটা আসে বাইরে থেকে কিভাবে? আমরা আমাদের একমাত্র সব থেকে বড় এক্সপোর্টিং সোর্স হচ্ছে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি। খুবই রিসেন্টলি আমরা সফটওয়্যার এক্সপোর্ট করছি, সেখান থেকে আমরা কিছু ফরেন রেভিনিউ ইনকাম করছি। সো the country is earning. If you consider the country as a company is earning. But company earning এর থেকে বেশি যদি মানে এটার ব্যয় হয়ে যায়, এটা এক্সপেন্ডিচার হয়ে যায়, তখন কিন্তু স্বাভাবিক সে কখনো লাভের মুখ অথবা বেটারমেন্টের মুখ দেখতে পাবে না। তো এই সেগমেন্টে যদি ওইভাবে কনসিডার করা হয়, আমরা বাইরের যে কোনো স্যাটেলাইট এখন আর ইউজ করার প্রয়োজন পড়ছে না। বাই ল যে কোনো টিভি কোম্পানি, মানে যে কোনো ব্রডকাস্টিং কোম্পানি, যে কোনো টিভি অপারেটর যদি টিভি টেলিকাস্ট করতে চায়, ইট মাস্ট ইউজ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 ফর প্রাইমারি ট্রান্সমিশন। এতে যেটা হচ্ছে, দেশের টাকাটা দেশের ভেতরেই থাকছে। আর নর্মালি এটা একটা বিষয়, এটাও একটা কোয়েশ্চেন আসতে পারে যে স্যাটেলাইটের ক্ষেত্রে তো একটা ম্যানুফ্যাকচারিং কস্ট আছে। সো নর্মালি স্যাটেলাইট গুলোর ক্ষেত্রে রেভিনিউ এর প্রপোর্শনেট মোটামুটি 100% থাকে। সো মানে ব্রেক ইভেনটা চলে আসে 6 থেকে 8 বছরের ভেতরে। স্যাটেলাইটের ম্যানুফ্যাকচারিং এর যাবতীয় কস্ট যা যা আছে সেটা 6 থেকে 8 বছরে মানে এটা কি বলবো, ব্রেক ইভেন পয়েন্ট, আমরা সবাই জানি ব্রেক ইভেন পয়েন্টে চলে আসে। সো যা আমরা ব্যয় করছিলাম সেটা উঠে আসে। সো আমরা গতকালকে দেখাইছিলাম যে 16 বছর আমাদের লাইফ টাইম আছে এই স্যাটেলাইটের ক্ষেত্রে। সো বাকি এই যেই টাইমটা, সেইটা কিন্তু আমাদের পিওর বেনিফিট থাকছে। সো টাকাটা আসলে দেশের ভেতরেই থাকছে, গভর্নমেন্ট লাভবান হচ্ছে, আর গভর্নমেন্টের সাথে সবাই লাভবান হচ্ছে। যে গভর্নমেন্টের টাকা বাড়া মানেই হচ্ছে এটা দেশের কোনো না কোনো একটা সেগমেন্টে ইউজ হচ্ছে। এটা এই টেলিকম ইন্ডাস্ট্রিতে হোক, আমাদের রোডস এন্ড হাইওয়েজ বিল্ডিং এর ক্ষেত্রে হোক, আমাদের এয়ারপোর্ট এক্সটেনশনের কাজ হোক, অথবা নতুন এয়ারক্রাফট বিমান যেগুলো কিনছে সেগুলোর ক্ষেত্রে হোক, এই টাকাটা সেইভাবে ইউজ হচ্ছে। এটা গেল ফাইন্যান্সিয়াল পয়েন্ট অফ ভিউ। আর ইন্ডিভিজুয়ালি গেটিং বেনিফিট এই সেগমেন্টটাতে। আর একটা সেগমেন্ট যদি আমরা চিন্তা করতে যাই যে হোয়াট ওয়াজ দ্য একাডেমিক্যাল অথবা টেকনোলজিক্যাল বেনিফিট ইন বাংলাদেশ, ওইটা যদি আমরা চিন্তা করতে যাই, বাংলাদেশে এই সেগমেন্টে আগে সবার খালি চিন্তা ছিল যে ওকে এই ধরনের একটা কাজ করতে পারলে ভালো লাগতো। এখন কিন্তু এই চিন্তার বাইরেও কিছু করার একটা মানে একটা স্কোপ আসছে। একটা এখন অনেক জায়গায়, যেমন আজকে আমরা এই ওয়েবিনারে আছি, এখানে একটা ডিসকাশন হচ্ছে। এই ধরনের ডিসকাশন আগে ব্র্যাক ইউনিভার্সিটি কয়েকটা করেছে। আমরা নিজেরা BS2 বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 নিয়ে একটা ওয়ার্কশপ করেছি। এরকম বেশ কিছু পেপার রাইটিং হচ্ছে। আগে যে জিনিসগুলো আসলে শুধুমাত্র মাথায় ছিল, এখন কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে, এবং এটা খুব বেশি দেরি নাই যে খুব মানে যে সময়টায় আমরা এই জিনিসগুলো নিয়ে আরো এক্সটেন্সিভলি কাজ করতে পারবো। let it be building a CubeSat, let it be working on the SATCOM industry, making more efficient ways to, so that we can use less frequency for transmitting more data bandwidth. এই ধরনের মানে এক্সপেরিমেন্টাল ফেজ যখন স্টার্ট হবে, তখন গিয়ে উইল সি যে এইটা টেকনোলজিক্যাল সেগমেন্টে বেনিফিট গুলো কি আছে। তো এই জিনিসগুলো আগে যখন আমাদের কোনোভাবেই হাতে ছিল না, কোনোভাবেই উপায় ছিল না, জাস্ট দেখতাম যে নাসা অথবা ইএসএ অথবা রাশিয়া এই ধরনের কাজগুলা করছে কনস্ট্যান্টলি, আমাদের সেখানে অ্যাক্সেস নাই, এবং আমরা অনেকেই জানি যে দেশের বাইরে এই জিনিসগুলো খুবই রেস্ট্রিক্টেড সেগমেন্টে। ইভেন আমাদের দেশে এই জিনিসগুলো খুব রেস্ট্রিক্টেড সেগমেন্টে। সো মানে দেশের বাইরে যে এই কাজগুলা করার সুযোগও অনেকে পায় নাই, এবং পাওয়ার পসিবিলিটি কতটুকু আছে আই হ্যাভ নো আইডিয়া। বাট এই সেগমেন্টটা কিন্তু এখন দেশে থেকে ওপেন হয়েছে। সো কারো যদি ওই রকম ইচ্ছা থাকে যে আমি এইটা নিয়ে একটু চিন্তা করবো, অ্যাটলিস্ট ইউ হ্যাভ সামওয়ান টু রিচ, আইদার আমি অথবা অন্যান্য ইউনিভার্সিটির যারা আমাদের গ্রাউন্ড স্টেশনে কাজ করছে তাদের কাছে রিচ করতে পারবে। সো অ্যাটলিস্ট কথা বলার মানুষ আছে, অ্যাটলিস্ট কিছু চিন্তা করার অথবা ইজ ইট পসিবল অর নট অ্যান্সারটা দেওয়ার লোক আছে, যেটা আগে ছিল না। ডেভেলপমেন্টের বিষয় তো বললামই, যেটা আরো পরের ইয়া আছে। আর যেটা ফাহিম জিজ্ঞেস করলা সেটা হচ্ছে গেটিং এ জব অন দিস সেক্টর, ডেফিনেটলি ইটস আ টাফ থিং। টাফ থিং এই সেন্সে যে এটা খুবই ন্যারো একটা জায়গা, বিকজ এখানে উই ডোন্ট নিড মানে আমাদের অনেক বড় সংখ্যার মানুষের প্রয়োজন না, বাট
স্মার্ট লোকজনের দরকার যারা এসে কম অ্যামাউন্টের লোকজনকে রেখে আমরা এই কাজটা করায় নিতে পারি। এখানে যেহেতু স্যাটেলাইট কন্ট্রোলিং এর সেগমেন্টে আমাদের অলওয়েজ 24/7 এক থেকে দুইটা পেয়ার অফ আইস ওখানে দরকার, ক্যালকুলেশনের ক্ষেত্রে দরকার, টোটাল জিনিসটা মানে ম্যানেজ করার জন্য লোক দরকার, ম্যানেজমেন্ট বডিতে লোক আছে, সবকিছু মিলায়। সো দ্য থিং ইজ দ্যাট এইখানে সামনে আমাদের গতবার একটা সার্কুলার হয়েছে যেটা কিনা ফাইনাল পরীক্ষা হওয়ার আগেই লকডাউন চলে আসলো। সো হোপফুলি এটা সামনে আরো সার্কুলার আসবে, ওইটার মাধ্যমে একদম ভালো মতো পরীক্ষা হয়ে তারপরে উই সিলেক্ট সাম অফ দ্য পিপল টু কাম ইনটু দ্য প্লেস। আর এখানে মানে এখন পর্যন্ত যেহেতু স্যাটেলাইট ফ্লিটে স্যাটেলাইট একটা শুধুমাত্র, সরি, সো লোকের প্রয়োজনীয়তাটা আরো কম। যখন আমরা BS2 নিয়ে কাজ শুরু করেছি সেকেন্ড স্যাটেলাইট নিয়ে, সো সেকেন্ড স্যাটেলাইট নিয়ে যখন মানে সেকেন্ড স্যাটেলাইট যখন লঞ্চ হবে ফ্লিটটা বাড়বে, আরো লোক বাড়বে, এরকম আস্তে আস্তে মানে এই সেগমেন্ট যখন একবার শুরু হয়েছে, এটা আর একটা বলে রাখা দরকার যে এটা আর একটা ইয়ার বিষয় যে একটা স্যাটেলাইট যখন উড়েছে এটা এমন না যে একটাই থাকবে, এটা আরো ফার্দার যেতে থাকবে এবং এই সেক্টরটা আস্তে আস্তে আরো বড় হতে থাকবে। এই সেক্টরটাই আস্তে আস্তে এতটুকু ছোট যেখানে আমাদের জাস্ট 2টা গ্রাউন্ড স্টেশন আছে 5 একর জায়গার 2টা জায়গা, এটাই আস্তে আস্তে আরো এক্সপ্যান্ড করবে, বড় হবে, আমাদের লোকবলের চাহিদা বাড়বে, লোকজন আরো হবে, প্রাইভেট ইন্ডাস্ট্রি গুলো এঙ্গেজ হবে উইথ দ্য গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি, ছোট ছোট জিনিস আরো ম্যানুফ্যাকচারিং শুরু হবে। সো ভার্সেটাইল দিক থেকে ইউ উইল সি যে খুব তাড়াতাড়ি এখানে আরো কাজ করার স্কোপ তৈরি হবে ইনশাল্লাহ। ফাহিম, এনি মোর কোয়েশ্চেন্স? আর কিছু জানার আছে ফাহিম? ফাহিম আছো সাথে? ওকে, ফাহিম মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। অন্য কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি আদার টপিকস এন্ড সো অন? No questions at all? Should we conclude? স্যার হ্যাঁ, হ্যালো, একটা জি কোশ্চেন ছিল যে বলেন। হচ্ছে এরকম অনেক সময় দেখা যায় যে যে মিলিটারি গ্রেড যে ইউএভি গুলো আছে এগুলোকে ইএমপি বার্স্ট দিয়ে অনেক সময় ডিসেবল করে গ্রাউন্ডেড করে দেওয়া হয়, তো স্যার সেটা কিভাবে করা হয় আসলে? এটা শুধু ইএমপি দিয়েই যে করা যায় এরকম না, এটার আরো একটা ইজিয়ার ওয়ে আছে। ইজিয়ার ওয়ে বলতে মানে নট ফর দ্য এনিমি বাট ফর ইয়োর সেলফ। তৈরি করার সময় যদি এনাফ প্রিকশন না নেওয়া হয় সেটাও একটা বড় সমস্যা। এই যেই ধরনের কানেক্টিভিটি গুলো আমরা দেই, যেই ধরনের আরএফ সিগন্যাল গুলো, যেমন এখানে আমরা দুইটা বিষয়ের কথা বলছি যে অ্যাডিশনাল আইটেম হিসেবে আমরা চাইলে একটা অটো পাইলট সিস্টেম এটার উপরে ইনকর্পোরেট করতে পারি, বাট ডেফিনেটলি আমাদের একটা রিমোট কন্ট্রোল সাথে থাকছেই। সো দুইটা ফ্রিকোয়েন্সি দুইটা চ্যানেলের কিন্তু কাজ চলে আসলো। নর্মালি যে আরসি রিমোট কন্ট্রোল গুলা মানে অফ দ্য শেলফ পাওয়া যায়, ইট ওয়ার্কস অন 2.4 গিগা ফ্রিকোয়েন্সি। আর নর্মালি অটো পাইলটের যেগুলো অফ দ্য শেলফ, এটা আরডুইনো বেসড যদি এপিএম বলি অথবা পিক্সক বলি, এগুলা সবই 950 মেগাহার্টজ, যেটা কিনা জিএসএম ব্যান্ড, অথবা 433 মেগাহার্টজ এই ফ্রিকোয়েন্সিতে কাজ করে। অন টপ অফ দ্যাট যদি আবার ভিডিও ট্রান্সমিশনের কথা চিন্তা করি, তাহলে চলে আসে যেগুলো অফ দ্য শেলফ পাওয়া যায় সেটা 5.8 গিগাহার্টজ এর ফ্রিকোয়েন্সি। তো নর্মালি ট্রান্সমিট যেহেতু ইউএভি থেকে গ্রাউন্ডে করা হয়, তো ট্রান্সমিটারটা ইউএভি তে থাকছে এবং ইউএভি থেকে খুবই হাই অ্যামাউন্টের পাওয়ার থ্রো করা লাগে সো দ্যাট লঙ্গার রেঞ্জ থেকে তুমি এটা ক্যাচ করতে পারো গ্রাউন্ড থেকে। এখন প্রবলেম হচ্ছে যখনই তুমি ওইখানে হাই পাওয়ারের আরএফ আউটপুট ছাড়বা, যদি মনে করো লেটস এজ এন এক্সাম্পল সে 2 ওয়াট পাওয়ার তুমি থ্রো করছো তোমার ইউএভি থেকে, ইউর সার্ভো উইল স্টার্ট জিটারিং, ঠিক আছে, কারণ সে একটা পিডব্লিউএম সিগন্যালের উপর অপারেট করে।
অটোপাইলটটা পিডব্লিউএম সিগন্যাল থ্রো করে এই সার্ভোটাকে আপ এন্ড ডাউন অবস্থায় রাখে, বাট যখনই আরএফ এইখানে একটা ইন্টারফারেন্স তৈরি করছে, সো ইট উড স্টার্ট জিটারিং। সো ওই ইএমপি দিয়ে যেই ইয়াটা করা হয়, আমি ডেফিনেটলি এটার বড় মাস্টার না, এটার অনেক মেকানিজম আছে আর অনেক ধরনের, ইটস নট লাইক যে কোনো একটা মানে ফ্রিকোয়েন্সি তো যে কোনো একভাবে একটা কিছু ছেড়ে দিলেই যে এটা অকেজো হয়ে যাবে, ইটস নট লাইক দ্যাট। এখানে অনেক ধরনের সায়েন্স এবং অনেক ধরনের ক্যালকুলেশনের বিষয় আছে। বাট জিনিসটা যেটা ইয়া করা হয়, ওই ইএমপি ব্রাস্টে যেটা আসে, কন্ট্রোল সারফেসেস গেটস হ্যাংড উইথ দ্য পাওয়ার সিস্টেম এট দ্য সেম টাইম। সো প্রপালশন যদি অফ হয় এবং কোনো যদি কন্ট্রোল সারফেস নাড়ানো না যায়, ইউ উইল বি সিম্পলি গোয়িং ডাউনওয়ার্ডস। জাস্ট এটাই, আর কিছু না, এখানে ভিতরে আর কোনো কিছু নেই। আর একটা উপায় আছে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে এটাকে গ্রাউন্ডেড করে দেওয়া, জাস্ট সিম্পলি বাই টার্নিং অফ ইউর প্রপালশন সিস্টেম এন্ড ইউর কন্ট্রোলিং মেকানিজমস। আর একটা ওয়ে আছে ডাইরেক্ট টু টেক হোল কন্ট্রোল অফ দ্য ইউএভি। এটা কিভাবে, এটা যদি যে অটোপাইলট সিস্টেম আছে তার যে কমিউনিকেশন চ্যানেল আছে সেটাকে যদি হ্যাক করে অটোপাইলটের ভিতরে ঢোকা যায় এবং পাওয়ারটা যদি এনাফ হয় টু লক দ্য হোল সিস্টেম উইথ দ্য আরসি, নতুন যে হ্যাক করে ভিতরে ঢুকলো সে যেভাবে বলবে স্যাটেলাইট ওই মানে আরসিটা ওইভাবেই যাবে। দ্যাট ইজ দ্য নিউ, that is the rule, because there is a guided mode in almost every autopilot system. So guided mode এর ক্ষেত্রে যেটা হয়, you click on a computer screen, এই ক্লিকটাই সে এটার কোঅর্ডিনেটটাকে কনসিডার করে নেয় যে my next target is to go towards that coordinate. So তখন you can control the whole UAV. Okay. Yes sir, thank you sir. Okay, next, any more questions? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল, আমরা যদি কোনো আরসি ডিজাইন করতে চাই একদম বিগিনার লেভেলে, আমাদের কিভাবে শুরু করা উচিত, কি কি জিনিস জানা উচিত, একদম স্টার্টটা কিভাবে করা উচিত, সেটা একটু যদি ছোট করে বলতেন। এই যে যেটা বললাম, আজকের এই ক্যালকুলেশন গুলো জানতে হবে। এই ধরনের এই ক্যালকুলেশন গুলো জানা, অথবা অ্যাটলিস্ট এইটা জানা যে ফ্রি ডিজাইন গুলো কোথায় পাওয়া যাবে। আর ক্যালকুলেশনটা যদি রেডি থাকে আর টোটাল ডিজাইনটা যদি রেডি থাকে, তারপরে যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে সোর্সিং দ্য ম্যাটেরিয়ালস বলতে কি দিয়ে বানানোর এখন দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে ইউজিং বালসা উড, যেটা কিনা খুবই লাইট ওয়েট বাট কস্টলিও একটু বটে এবং পাওয়া যায় খুব কম। এটা চায়না থেকে নরমালি ইম্পোর্ট হয়, বাট বাংলাদেশে বেশ কিছু জায়গায়, ঢাকায় বেশ কিছু জায়গায় এটা সেল করে। সো দ্যাটস ওয়ান ওয়ে। অথবা আরো লাইট ওয়েট করতে হলে ডেপ্রন শিট পাওয়া যায় নিউ মার্কেটে, সেটা দিয়ে কেটে এবং ওগুলা দিয়ে জোড়া লাগে টোটাল আউটার স্ট্রাকচারটা দ্বারা করানো। তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে আমি যে কম্পোনেন্টস গুলোর কথা বললাম যে ফ্লাই করার জন্য ম্যান্ডেটরি আইটেম কি কি। একটা হচ্ছে কন্ট্রোলিং চ্যানেল, রেডিও কন্ট্রোল, propulsion unit, that is motor and propeller, আর একটা হচ্ছে actuators, servo. So at least এই তিনটা জিনিস হলে you can at least take off, you can fly something. তারপরে additional item গুলা যে autopilot system add করব কি করব না, লাইট লাগাবো কি লাগাবো না, ক্যামেরা দিব কি দিব না, এগুলা মানে extraordinary stuff. You must need to have one ready structure, 2 নাম্বার মোটর এন্ড প্রপেলার, 3 নাম্বার সার্ভো, 4 নাম্বার হচ্ছে রেডিও কন্ট্রোল ইউনিট। এই চারটা ইউনিট যদি একসাথে করে মানে যে কোনো কিছু বানানো যায়, ইভেন ইফ ইউ ওয়ান্ট টু ফ্লাই ফ্ল্যাট প্লেট, জাস্ট একটা সিম্পল ফ্ল্যাট প্লেট, ডেপ্রন শিট, সাথে একটা রাডার লাগায় দাও, সামনে একটা ছোট্ট মোটর লাগায় দাও, ইউ উইল অ্যাট লিস্ট সি সামথিং ইজ ফ্লাইং, ওয়েদার কন্ট্রোলড অর আনকন্ট্রোলড, ওয়েদার ইট ক্র্যাশেস অর নট, কিছু না কিছু দেখতে পাবা অবশ্যই। আচ্ছা, থ্যাংক আমরা ইউ তো সো আছি, মাচ। if you need any help. Okay, so আমরা কনক্লুড করি আজকের ইয়াতে। I'm really thankful to MAAC for arranging such a ভাইয়া wonderful session. But ভাইয়া আমাদের ক্লাবের তরফ থেকে আপনার জন্য একটা রিকোয়েস্ট ছিল। আহ, আহ, আমরা রিসেন্টলি করোনার কন্ডিশনস বাংলাদেশে জানি এবং সেই কন্ডিশনস এর জন্য আমাদের এই অ্যালামনাই অ্যাডহক কমিটি বেশ ভালো একটা স্টেপ নিয়েছে। তো এই প্রজেক্টের সাথে ভাইয়া ডিরেক্টলি রিলেটেড। তো ভাইয়া যদি প্রজেক্টের ব্যাপারে একটু ডিটেলসে বলতেন, এখানে আমরা বেশ কয়েকজনই আছি, তো আমরা ওটার লিংকও মেইলে পাঠিয়ে দিব সবাইকে। তো ভাইয়া আপনার মুখে যদি কয়েকটা কথা প্রজেক্টের ব্যাপারে জানা যেত।
হ্যালো, আমি কি ডিসকানেক্ট হয়ে গেছিলাম? জি ভাইয়া, ডিসকানেক্টেড হয়ে গেছিলেন, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, ওকে ওকে। কি জানি তুমি বলছিলে না, কে জানি বলছিলা? জি ভাইয়া, আমি বলছিলাম। হ্যাঁ, ওকে। আমরা এই অ্যালামনাই সোসাইটির পক্ষ থেকে এই এরকম একটা ক্রুশিয়াল টাইমে যেটা প্ল্যান করেছে, একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এবং টুডে ওয়াজ দ্য লাস্ট ডে ফর দ্য কন্ট্রিবিউশন। আমরা কিছু নিডি ফ্যামিলি যারা কিনা হয়তো অনেক মানে যারা কিনা আমরা চিনি, আশপাশে আমাদের থাকে, বাট দে ক্যান নট কাম ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, বলতে পারছে না যে আসলে আমরা একটু ট্রাবলে আছি, বাট আমরা চেষ্টা করছি যে তাদেরকে কিভাবে রিচ করা যায়, সো দ্যাট সাইলেন্টলি আমরা তাদেরকে হেল্প করতে পারি। এটা আমি না, শুধু আমার সাথে আরো অনেকজন লোক আছে, আমরা সবাই মিলেই এই চেষ্টাটা করছি, এবং আল্লাহর অশেষ রহমতে এবং আমাদের অ্যালামনাই যারা দেশে আছে বিদেশে আছে তাদের অনেকের থেকে একটু বেশ ভালো অ্যামাউন্টের কন্ট্রিবিউশন আমরা অলরেডি পাইছি, এবং আমরা আশা করি যে আরো আজকে যারা আমাদের সাথে কানেক্টেড ছিলেন তারাও যদি মনে করেন আমাদের যে কারো ম্যাকের থ্রুতেও আমাদেরকে রিচ করতে পারেন। তো এইটা জাস্ট সোসাইটিকে আমাদের কিছু দেওয়া, একটা চেষ্টা, এটা এত বড় কোনো কিছু না, বাট অ্যাটলিস্ট আমরা এই জিনিসটা করি যে উই আর ইউনাইটেড, আর আমরা এই ধরনের কোনো ক্রুশিয়াল মোমেন্টেও আমরা যাতে একসাথে থেকে যে যতটুকুই পারি ততটুকুই হেল্প করার একটা চেষ্টা মাত্র, আর কিছুই না। আমরা গতকালকে রাত পর্যন্ত বেশ আল্লাহর রহমতে আমাদের আমেরিকা, কানাডা, বাংলাদেশ যতজনই অ্যালামনাই আছে, ইনক্লুডিং আওয়ার ফ্যাকাল্টি মেম্বার্স, আওয়ার রেসপেক্টেড সালাম স্যার, মাহবুব স্যার, সবাই মিলিত হয়ে আমরা একটা বড় কন্ট্রিবিউশন অ্যারেঞ্জ করেছি। And inshallah, from next 1st of May, we'll be disbursing our first relief. তারপরে সেকেন্ড ফেজটা কনজিকিউটিভলি আমরা স্টার্ট করবো ইনশাল্লাহ। আশমিতা, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, আর কোনো কোয়েশ্চেনস বাকি কিছু, মানে shall I conclude the session for today? হ্যাঁ, আমি জাস্ট লাস্ট একটা টপিক যেটা আমি বলতে যাচ্ছিলাম তখন, জি ভাই, শিওর ভাই। এটা আসলে এটা খুবই সামান্য একটা, মানে জাস্ট 2-4 ঘন্টার একটা সেশন ছিল। অলরেডি অনেকে পার্টিসিপেন্ট হয়তো নামাজের জন্য অনেকে লিভ করছেন। আমি জাস্ট যারা আপনাদের পরিচিত আছে সবাইকে একটু জানাই দিন যে এটা আসলে খুবই ছোট একটা সেশন ছিল, ডেফিনেটলি অন দ্য স্যাটেলাইট সেগমেন্ট, অন দ্য ইউএভি সেগমেন্ট, বোথ অফ দেম। তো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, you can reach me through Facebook, through my email address, my contact number is on my Facebook. কারো যদি কোনো একাডেমিক কোয়েশ্চেন থাকে, কোনো কিছু এক্সট্রা জানার থাকে, feel free anytime to knock me. I would be happy to help you. Yes, that's it. And thank you once again for arranging such a wonderful session, Ashmita, and all other who are connected with this MAAC, our club. So inshallah we'll be meeting again once again soon for some other session, I think. Thank you. Thank you so much, Bhaiya, for pulling out the time from your busy schedule and giving us such amazing knowledge about satellites and UAVs within this short time. We really loved how well prepared you came out for the session despite being so busy. Our club really appreciates the tremendous effort and support you have given so far. And lastly, I would like to thank all our participants from the core of our hearts for your patience and time. Thank you for being with us the entire time. We will be sending the certificates in your mails shortly. And with Bhaiya's permission, I will conclude today's session here. Sure. Thank you, everyone. It was a nice session. Thank you once again. Thank you, Bhaiya. Thank you. Goodbye, everyone.